এটা কি বাড়ি নাকি হোটেল যে ইচ্ছে মতো শুয়ে থেকে খাবে? কে আবার শুয়ে থেকে খেলো? সবাই তো আমরা বসে থেকেই খাই। কে আবার খাবে? তোমার গুণধর ছেলে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মারে, আর বাবার হোটেলে খায় দায় আর ঘুমায়। তো কি বলতে যাচ্ছ তুমি? আমার ছেলেকে এখন থেকেই রোজগার করতে হবে নাকি? না, রোজগার কেন করবে? তোমার ছেলে তো জমিদার, পায়ের উপর পা দিয়ে খাবে শুধু। দেখো, আমার ছেলের খাওয়া নিয়ে একদম হিংসামি করবে না। ওহ, এখন আমি হিংসামি করছি তাই না? মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এনে দিচ্ছি, আজ তোমার ছেলে শুয়ে থেকে থেকে শুধু খাচ্ছে, এটাতে কি হিংসা করব না? বসে থেকে খাওয়ার বয়সে বসে থেকে খাবে না তো কি? তোমার এমন আশকারা পেয়ে পেয়ে মাথায় উঠেছে। ও, এখন সব দোষ আমার, তাই না? হুম, এবার তোমার গুণধর ছেলেকে ঘুম থেকে তোলো। দুপুর পার হয়ে সন্ধ্যা হয়ে গেল। কেবল তো সকাল হলো, আর একটু ঘুমাক না। আজ এতটা বছর কেটে গেল, কখনো আমায় বললি না যে এত সকালে উঠে কাজে যেও না, একটু ঘুমাও। আহ, বুড়া বয়সে ভীমরতি ধরছে না? বাবা মায়ের এমন কথা শুনে আমার ঘুম যেন কোথাও উধাও হয়ে গেল। অলসের মতন আর শুয়ে না থেকে উঠে বাইরে চলে আসলাম। বাইরে এসে ব্রাশ নিয়ে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে পড়লাম। আমায় দেখে আম্মু কিছুটা অবাক হলো, আর বাবা তো মুখ ব্যাখ্যা করলো। আরে বাবা, তুই উঠে পড়েছিস? এহ, এমনভাবে বলছে যেন ছেলে সাত সকালে উঠে এসেছে। এই শোনো, তুমি আর কথা না বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে কাজে চলে যাও। বা বা বা, এমনভাবে বলছে যেন আমি এখানকার চাকর। বেশি প্যাচাল পেরো না তো, যাও ওখান থেকে। আরে আব্বু আম্মু, তোমরা থামো তো, কি শুরু করে দিয়েছো এসব? আগের দিনে ছেলে বড় হলে বাবার কষ্ট কমে যেত, বাবার সাথে সাথে ছেলেও রোজগার করত। আর এখন ছেলে বড় হলে বাবার কষ্ট বাড়ে, ছেলের পায়ের উপর পা দিয়ে খায়, আর বাবাকে কাজ করতে হয়। আরে বাবা, কি করব বলো? কাজ আমাকেই খুঁজে পায় না, থুক্কু, আমি কাজকে খুঁজে পাই না। সকাল 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকলে কি করে কাজ খুঁজে পাবি? তো কি করলে পাবো, তুমি বলে দাও। চল আমার সাথে, দেখি। আমি এত পড়াশোনা জানা ছেলে হয়ে আমি কেন কাজ খুঁজতে যাব? কাজ নিজে থেকে আমাকে খুঁজে নিবে। আচ্ছা, আজকে আমি যে সাহেবের সাথে কথা বলবো নি। এতে মন্দ কিছু নেই। শোনো, তুমি দেখে শুনে আমার ছেলেকে সহজ কাজগুলো দেবে, কষ্টের কাজ করতে পারবে না। কেন পারবে না? হ্যাঁ, তোমার ছেলে এখনো ছোট আছে নাকি? এর সমান ছেলেরা কত বেড়াচ্ছে দেখো। দেখো, অন্যের ছেলের তুলনায় আমার ছেলের সাথে করবে না। আমার ছেলে একদম খাঁটি সোনা, তাই না বাবা? হ্যাঁ আমার লক্ষ্মী আম্মু। আয় বাবা, খেতে আয়। ঠিক আছে আম্মু, চলো। এহ, এমন ভাব করছে যেন মনে হচ্ছে ওর ছেলে মহাভারত শুদ্ধ করতে যাবে। ওখানে দাঁড়িয়ে বিড়বিড় না করে রুমে এসে খেয়ে নাও। ছেলেকে যেভাবে নরম সুরে ডাকলে আমাকেও তো একটু নরম সুরে ডাকা যায়। আহ, এরপর আমি আব্বু আম্মু মিলে খেতে বসলাম। আমি আর আব্বু খেতে বসলাম, আম্মু আমাদের খেতে দিল। সাথে সাথে আপনাদের সাথে পরিচিত হয়ে নি, আমি হলাম শাকিল মাহমুদ, বাবা মায়ের আদরের একমাত্র সন্তান। কেউ দেখলে বলবে বাবা মা আমাকে অনেক বেশি অবহেলা করে, কিন্তু না, বাবা মা উভয়ই আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি যেন কোনো সময় কষ্ট পেয়ে না থাকি বা মন খারাপ করে না থাকি, সেজন্য বাবা মা আমার সঙ্গে বন্ধুর মতন আচরণ করে। বাবা আমার সাথে অনেক ফ্রি, আমিও বাবাকে অনেক সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। আজ পর্যন্ত পৃথিবীতে যদি সবচেয়ে বেশি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা হচ্ছে আমার বাবা মা। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা বাবা মা হচ্ছে আমার বাবা মা। পৃথিবীতে যদি সেরা মায়ের প্রতিযোগিতা হতো তাহলে নিশ্চয়ই আমার বাবা মাই প্রথম হতো। আমার মতো অনেক ছেলেমেয়ে আছে যারা আমার মতোই ভাবনা চিন্তা করে, তাদের কাছেও তাদের বাবা মা পৃথিবীর সেরা বাবা মাই মনে হয়। এটাই নিয়ম, সবার কাছে সবার বাবা মাই পৃথিবীর সেরা বাবা মা। তবে কিছু কিছু সন্তান আছে যারা সেই সেরাটা চিনতে পারে না, বুঝতে পারে না যে তার পাশে একটা পৃথিবীর সেরা মানুষ রয়েছে। চোখ থাকতে কেউ চোখের মর্ম বুঝে না, ঠিক তেমনি বাবা মা কাছে থাকতে কেউ তার মূল্য বুঝতে পারে না। আমি জ্ঞানীদের এই কথাটিকে পুরোপুরি বিশ্বাস করি, যার জন্য তাদের সম্মান করি, ভালোবাসি। জানি না আত্মসম্মান ভালোবাসা কতদিন টিকিয়ে রাখতে পারবো, তবে আমার জীবনে মরণ দিয়ে হলেও বাবা মাকে আমি ভালোবেসে যাব। তো যাই হোক, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, কাজ না করলে আমাদের দিন চলে না।
বাবা চৌধুরী বাসায় কাজ করে আর মা বাসায় থাকে। বাবার রোজগারের টাকায় আমরা চলি। আমাদের দ্বিতীয় আয়ের উৎস বলতে বুঝি শুধুমাত্র মায়ের কিছু হাঁস মুরগি পালন করি, সেগুলোর থেকেই রোজগার আছে। পড়াশোনা তেমন করতে পারিনি। এসএসসি পাশ করার পর বেকার বসে আছি, কারণ কলেজে ভর্তি হলে অনেক টাকার প্রয়োজন, আবার তার উপর অনেক খরচ। পড়াশোনা ছাড়া আর মেইন কারণ এইটাই না। মেইন কারণ হচ্ছে আজকালকার দিনে ভালো পড়াশোনা দিয়ে কিছুই হয় না। যতই ভালো ছাত্র হও, যতই ভালো সার্টিফিকেট থাকুক না কেন, টাকা না থাকলে কোনো কাজেই আসবে না সেই সার্টিফিকেট। একটা চাকরি নিতে গেলে টাকার প্রয়োজন, একটা শিক্ষক হতে গেলে টাকার প্রয়োজন, আর এতগুলো টাকা দিয়ে আমাকে চাকরি নিয়ে দেওয়ার মতন ক্ষমতা আমার বাবা মায়ের নেই। সেজন্য পড়াশোনা বাদ দিয়ে আমি বেকার জীবন কাটাচ্ছি। সবার মতন আমিও চাই বাবার পাশে দাঁড়াবো, বাবার কষ্ট থেকে একটু কমাবো, বাবার সাথে আমিও সংসারের হাল ধরবো। কিন্তু এত সহজে কোথায় কাজ পাবো আর কী বা করবো এসএসসি সার্টিফিকেট দিয়ে? অনেক দিন থেকেই ঘুরছি, কিন্তু আজ পর্যন্ত না পেয়েছি কোনো চাকরি আর না কাজ। তবে আজ সকালে বাবা যা বলল, চৌধুরী সাহেবকে নাকি আমার জন্য চাকরির একটা ব্যবস্থা করতে বলবে। দেখা যাক বাবা কি করতে পারে। কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আব্বু খাওয়া দাওয়া শেষ করেই উঠে চলে গেল, আর আমি খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে আসলাম। বাইরে কোথাও একটু ঘুরতে যাব, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছাড়া আমার আর কি কাজ আছে। আড্ডা দেওয়ার উদ্দেশ্য থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে সোজা চলে আসলাম করিম চাচার চায়ের দোকানে। করিম চাচার দোকানের সামনে আমাদের সকল বন্ধুরা এসে আড্ডা দিই। ছোট থেকে আমাদের এই জায়গাটা অনেক প্রিয়। করিম চাচার দোকানের সামনে আমার সকল বন্ধুরা এসে আড্ডা দিই। ছোট থেকে আমার এই জায়গাটা অনেক প্রিয়। করিম চাচার দোকানের সামনে এসে দাঁড়িয়ে দেখি সকল হারামিরা এসে হাজির হয়ে গেছে। যেহেতু আমিও সেই হারামি, তাই আমিও তাদের সাথে যোগ দিলাম। কিরে দোস্ত, কি খবর? এই তো দোস্ত, চলছে কোনো রকম। তোদের সবার খবর কি? আমাদের একরকম চলছে বস এখানে। তারপর আমি তাদের পাশে বসে পড়লাম। সেখানে বসে সবার সাথে আড্ডা দেওয়া শুরু করলাম। আড্ডা দিতে দিতে হঠাৎ একটা মেয়ে আমাদের সামনে এসে হাজির হলো। আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে চিনতে পারলাম। মেয়েটার নাম সুমি। মাঝে মধ্যে তার সাথে একটু কথা হতো। স্কুলে থাকতে তার সাথে আমার পরিচয় হয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে একটু একটু কথা হয়। আরে সুমি, কি অবস্থা? ভালো। তা এখানে কেন? তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। এখানে নয়, তোমার সাথে একা। দেখো সুমি, আমার বন্ধুরা আমার কলিজা, তার মানে আমার। আর তাই তোমার যা বলার আছে সবার সামনেই বলতে পারো। ওভার অ্যাক্টিং করার দরকার নেই, যাও সাথে। আরে বন্ধু, কি অ্যাক্টিং? তাহলে মনে হয় আমি করছি। এবার যা এখান থেকে, শালা। তারপর আমি মুখের কয়েকটা দাঁত বের করি এবং একটা হাসি দিয়ে সেখানে দাঁড়িয়ে সবার সাথে একটু পাশে আসলাম। হ্যাঁ বলো, কি বলবে? আসলে আমি বুঝতে পারছি না কথাটা কিভাবে বলবো। তাহলে এখন যাই, যখন বুঝতে পারবে তখন ডাকিও, ঠিক আছে? আরে শোনো, হ্যাঁ হ্যাঁ বল। কথাটা বলার খুব দরকার, কিন্তু আমার ভয় করছে। কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। সেই জন্য তো বললাম এখন যাই, তুমি যখন বুঝতে পারবে তখন আসবো। দাঁড়াও দাঁড়াও, বলছি। হ্যাঁ বলো তাড়াতাড়ি। স্কুলে তোমায় প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগেছে। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। তোমায় দেখার জন্য ছুটে বেড়াই, তোমার সাথে কথা বলার জন্য ছটফট করি, তোমার কণ্ঠ শোনার জন্য তোমার পিছন পিছন ঘুরি। প্রথমে আমি এসবের মানে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আমি তোমায় ভালোবাসি। এই কি বলো এসব? মাথা কি ঠিক আছে তোমার? আমি সত্যি বলছি, আর আমার মাথাও ঠিক আছে। আমি সত্যি সত্যি তোমায় ভালোবাসি। তারপর? তোমায় ছাড়া যে বাঁচবো না। এরকম আরো মিথ্যা মিথ্যা কথা বললাম। সবাই সুমির সাথে দেখা করুন। মানে? এই কথাটা আমি মাইকে বলতে যাচ্ছি। দেখো শাকিল, ফাজলামি করো না। আমি সিরিয়াসলি বলছি, আমি তোমায় ভালোবাসি। সেটা কখন থেকে? তোমায় দেখার পর থেকে। ভালো তো। তা আমাদের জন্য কি কি করতে পারবে? সব কিছু করতে পারবো। আচ্ছা চলো, আমার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে কাজী অফিসে যাই। কেন? কাজী অফিসে আবার মানুষ কেন যায়? কি বলছো এসব? হ্যাঁ ঠিক বলেছি তো। তুমি তো বললা আমার জন্য তুমি নাকি সব কিছু করতে পারবে। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। না মানে, আজকে তোকে বলবো আমরা প্রেম শুরু করলাম, কয়েকদিন যাক, তারপর বিয়ের কথা ভাববো। কয়েকদিন পর ভাববে মানে কি? তুমি তো আমায় ভালোবাসো, আর ভালোবাসার মানুষকে বিয়ে করতে সমস্যা কোথায়? সমস্যা নেই, কিন্তু কিন্তু কি? আমার বাবা মা তো মানবে না। আগে আমরা বিয়ে করিনি, তারপর এমনিতেই মেনে নেবে। বিয়ে তো করবো, এত তাড়া কিসের? আজকেই করব, চলো। আসলে সাকিল, আমার একটু বাসায় যেতে হবে, বাবা ডাকছে। তোমার সাথে কালকে কথা হবে। কালকে আমার প্রপোজাল উত্তর দিবে। কিন্তু
আচ্ছা, বাই বাই। এ কথা বলে ওখান থেকে চলে গেলে আমি দাঁড়িয়ে থেকে মুচকি মুচকি হাসলাম আর ভাবলাম বর্তমানে এটাই ভালোবাসা। প্রেম করবে ঠিকই, কিন্তু বিয়ে করবে না। ছেলে হোক বা মেয়ে হোক, কেউ আলাদা নয়। 100 জনের মধ্যে 99 জনই টাইম পাস হিসেবে ভালোবাসাকে মানে। কিন্তু ভালোবাসা যে একটা সুন্দর পবিত্র জিনিস, সেটা আজকে সবাই ভুলেই গেছে। বর্তমানে ছেলেমেয়েরা খারাপ দিকে চলে গেছে। প্রেম করলেই শারীরিক মেলামেশা করতে হবে, প্রেম করলেই ডেটিংয়ে যেতে হবে। এসব কিছু প্রেমের নামে ধর্ষণ। প্রেমের নামে আজকাল এরকম ধর্ষণ হাজার হাজার হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। কারণ কে কি বলবে? যেখানে দুজন রাজি আছে সেখানে বাইরের মানুষ গিয়ে কি বলবে আর কি বাধা দেবে? কিভাবে তাদের পাপ কাজ থেকে ভালো কাজে ডেকে আনবে? কিন্তু আমি এসবের মধ্যে নেই। আজ পর্যন্ত আমি কাউকে পছন্দ করিনি। আমাকে অনেকজন পছন্দ করেছে, কিন্তু একইভাবে আমি তাদের ভালোবাসাকে পরীক্ষা করেছি। দুঃখজনক হলে এটাও সত্যি, আজ পর্যন্ত আমি রিয়েল লাভ যাকে বলে, প্রকৃত ভালোবাসা খুঁজে পাইনি। সবাই আসলে শুধুমাত্র টাইম পাস করার জন্যই ভালোবাসতে আসে। সত্যিকারের আপন ভালোবাসা কেউ নিতে আসে না। আমার এমন পরীক্ষা নেওয়া দেখে অনেকেই ছেড়ে চলে যায়, বা ধীরে ধীরে আমার থেকেও দূরে চলে যায়। আমি সেসব কিছু পরোয়া করি না, কারণ আমি রয়েছি প্রকৃত ভালোবাসার সন্ধানে। আমার এমন কান্না দেখে সেখান থেকে কোনো রকম চলে গেল। আমি একটু হাসলাম, তারপর সেখানে আর দাঁড়িয়ে না থেকে আবার বন্ধুদের কাছে চলে আসলাম। বন্ধুদের কাছে এসে তাদের পাশে বসলাম। হারামি বন্ধুরা আমাকে দেখে হাসা শুরু করে দিল। তারা এমন ভাব করতে লাগলো যেন আমি মহাভারত জয় করে ফেলেছি। কিরে মামা, খবর? মেয়েটা তোকে আড়ালে নিয়ে গিয়ে কি করলো? প্রপোজ। ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে যেমন সবাইকে ঝুলিয়ে রাখে, ঠিক তেমনি একেও ঝুলিয়ে রাখলাম। দেখি এর মধ্যে থেকে ভালোবাসার রং বের হয় কিনা। বলিস কি? আর তুই কি করলি? করেছি মানে করেছি, আর করব। তাহলে আজকেও একই কাহিনী করেছিস? মামা দেখ, এখনকার দুনিয়ার প্রকৃত ভালোবাসা খুঁজতে গেলে তুই জীবনেও পাবি না। এখন চারদিকে শুধু টাইম পাস আর ভালোবাসার নামে নোংরা নোংরা কাজ। দেখ বন্ধু, ভালো কাজের পেছনে যেমন খারাপ কাজ থাকে, ঠিক তেমন খারাপ কাজের পেছনেও ভালো মানুষ থাকে, আর সেই মানুষের অপেক্ষায় রয়েছি আমি। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই একটা কথা বলতো আমায়। এখন সবাই এসব টাইম পাসই করতে চায়, মেয়েদের সাথে ঘোরাফেরা করতে চায়, সময় কাটাতে চায়, কিন্তু তুই এসব ছেড়ে দিচ্ছিস কেন? তোর পিছনে তো অনেক মেয়েই পড়ে আছে। মামা, একটা কথা কি জানিস? রিয়েল লাভ জীবনে শুধু একবার আসে, আর এসব টাইম পাস জীবনে বারবার আসে। জীবনে এসে রিয়েল লাইফ উন্নত করে তোলে, সুন্দর করে তোলে, কিন্তু এসব টাইম পাস জীবনে আসলে জীবনের 12টা বাজিয়ে ফেলে, জীবনকে নষ্ট করে দেয় এবং ছুঁড়ে ফেলে মেরে দেয়। কিন্তু মামা, আজ পর্যন্ত অনেক ভালোবাসা দেখেছি, অনেক সুন্দর সুন্দর প্রেম দেখেছি, তাদেরও বিয়ে হয়ে গেছে, কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকে নাই। মামা, কোনো জিনিস তুই যদি সময়ের আগেই পেয়ে যাস বা তুই চাওয়ার আগেই পেয়ে যাস, তখন তোর কেমন লাগবে? অনেক ভালো লাগবে। মামা, বিয়ে এমন একটা জিনিস, একটা মেয়ের প্রতি যে একটা আকর্ষণ, মায়া থাকে, যারা এই মায়ার আকর্ষণের নেশা নষ্ট করে ফেলে, তারা বা তাদের সম্পর্ক বেশি দিন টিকে না। তোর কথায় যুক্তি আছে। আমি এত জ্ঞানী নয় যে তোকে সুন্দর করে বুঝাতে পারবো। আমি যতটুকু পেরেছি তোকে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ বন্ধু, বুঝতে পারছি। আচ্ছা, সব বাদ দে, চলো কোথাও ঘুরতে যাই। কিন্তু যাবিটা কোথায়? যে কোনো এক জায়গায় চল, বসে থাকতে আর ভালো লাগছে না, বোরিং লাগে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমরা সেখান থেকে উঠে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। কোথায় ঘুরতে যাব ঠিক করলাম না, ফাজলামি করছি আর হাঁটছি। এভাবে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। সেখান থেকে আড্ডা দিয়ে দুপুরবেলা বাসায় ফিরলাম। বাসায় এসে গোসল করে নিলাম। শোনো, এসব ফুল আর গাছের তোকে যত্ন নিতে হবে না। ঠিক আছে, আমি বুঝে গেছি। টিভিতে দেখিস না, গাছের পাতা কেটে সুন্দর করে সাইজ করে রাখতে হবে। এভাবেই এসবের পরিচর্যা করতে হবে তোকে। ঠিক আছে। তারপর সেখান থেকে আব্বু আমায় নিয়ে বাসার ভিতর চলে গেল। বাসার ভিতর আমায় দাঁড়িয়ে থাকতে দেখে আব্বু নিজের কাছে চলে গেল। আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। নতুন জায়গা, সেজন্য কি করব বুঝতে পারলাম না, তাই দাঁড়িয়ে আছি। এমন সময় চৌধুরী সাহেব আমার কাছে আসে। শাকিল, তুমি দাঁড়িয়ে থাকো, আমার মেয়ে আসছে। জি আঙ্কেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। একটু পর সিঁড়ি বেয়ে নেমে আসলো এক অচেনা সুন্দরী পরী। পরনে কালো ড্রেস, চুলগুলো ছেড়ে দেওয়া, হালকা মেকআপ আর সাথে একটু বেশি লিপস্টিক। তাকে দেখে আমি কিছুটা অন্যমনস্ক হলাম। তারপর নিজেকে নিজেই সামলে নিলাম। প্রথম দিন এমন করলে আমার চাকরি একদিনও টিকবে না। শাকিল, এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে বৃষ্টি। বাবা, এটা কে? মা, এটা হচ্ছে তোর বডিগার্ড শাকিল মাহমুদ। হাই ম্যাডাম। ওকে ম্যাডাম।
বাবা এই বডিগার্ড হিসেবে যাচ্ছে নাকি আমার সাথে ঘুরতে যাচ্ছে? তোর বডিগার্ড হিসাবে। তাহলে এই ড্রেস কোথায়? আরে মা, আজকে তো প্রথম, আজকের দিনটা যাক, তারপর না হয়। বাবা এটা কি আমার বডিগার্ড নতুন? না, কেন বলতো? তাহলে তুমি কেন এমন করছো? এই এই ছেলে, এই যা এক্ষুনি ড্রেস পরে আই। তারপর আমি সেখান থেকে চলে আসলাম আর মনে মনে ভাবলাম, যে মেয়ের পাল্লায় পড়েছি জীবন আমায় তেনা তেনা করে দেবে। আমি সেখান থেকে চলে আসলাম, ভেতরে বাবাকে ডাক দিলাম। আব্বু আমার কাছে আসলো আর জিজ্ঞেস করলো কি হয়েছে, কেন ডাকলাম। তখন আমি আব্বুকে সব খুলে বললাম। শাকিল, চৌধুরী সাহেবের মেয়ে একটু বেশি রাগী। রেগে গেলে সে অনেক কিছুই করে ফেলে, তাই তোর তার থেকে সাবধানে থাকবি। আচ্ছা ঠিক আছে। তার সাথে কোনো রকম ফাজলামি করবে না, বা এমন কোনো কাজ করবে না যে সে রেগে যায়। আমি বুঝে গেছি, এবার আমাকে বডিগার্ডের পোশাকটা দাও। এই নে ধর, ওই রুমটা গিয়ে চেঞ্জ করে নে। ওকে। তারপর আমি আব্বুর কাছ থেকে পোশাকটা নিয়ে সামনের রুমটায় চলে গেলাম। রুমের ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে আবার আগের জামা কাপড় খুলে বডিগার্ডের ড্রেস পরে নিলাম। এবার একদম বডিগার্ড দেখাচ্ছে। আমি সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে রুম থেকে বেরিয়ে সোজা চলে আসলাম বৃষ্টির সামনে। এবার ঠিক আছে। আগের বার দেখে মনে হচ্ছিল তো সে আমার বডিগার্ড নাই, আমার বয়ফ্রেন্ড। হয়েছে মা, এবার তো ঠিক আছে নাকি? হ্যাঁ একদম পারফেক্ট। ওকে, তাহলে এবার যা। ওকে বাই বাবা। বাই। বৃষ্টি তার বাবাকে যাই বলে বের হলো, তার পিছন পিছন আমিও বেরিয়ে আসলাম। বাইরে এসে বৃষ্টি দাঁড়িয়ে পড়ল, এটা দেখে আমিও দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টি পেছনের দিকে তাকে আমায় দেখে খুব রেগে গেল। আমিও কিছু বলে ওঠার আগেই সে ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে দিল। এই চাকরের বাচ্চা চাকর, তোকে কি এখানে মুখ দেখার জন্য রাখা হয়েছে? না ম্যাডাম, কিন্তু আমি কি করব? কি করবে মানে? আমি কলেজে যাওয়ার জন্য বেরিয়ে আসলাম, তুই এখানে এসে আমার জন্য গাড়িটা রাখবি? ও সরি ম্যাডাম, আসলে আমি নতুন তো সেজন্য কিছু জানি না। তোকে চাকরিটা দিয়েছে কে রে? হ্যাঁ, আমি হলে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। যত সব ছোট লোকের বাচ্চা। সরি ম্যাডাম, আমি ড্রাইভারকে ডাকছি। এই কথা বলে আমি দৌড়ে গিয়ে ড্রাইভারকে ডাক দিলাম। ড্রাইভার গাড়ি নিয়ে বৃষ্টির সামনে এসে হাজির হলো। তখন বৃষ্টি গাড়িতে উঠে বলল। এরপর গাড়ি তার নিজ গতি অনুযায়ী রওনা দিয়ে দিল। বৃষ্টি পেছনের সিটে বসলো আর আমি সামনে ড্রাইভারের পাশের সিটে বসলাম। যেতে যেতে বৃষ্টির কলেজের সামনে চলে আসলাম। ড্রাইভারের গাড়ি দাঁড় করালো। আমি নেমে গিয়ে বৃষ্টির নামার রাস্তা ক্লিয়ার করে দিলাম। বৃষ্টি গাড়ি থেকে নেমে সোজা কলেজের দিকে যেতে লাগলো। আমি তার পিছন পিছন যাওয়া শুরু করলাম। যেতে যেতে ক্লাসরুমের সামনে চলে আসি। তবুও আমি না দাঁড়িয়ে বৃষ্টির সাথে সাথে ক্লাসরুমে চলে আসি আর বৃষ্টির পাশেই দাঁড়িয়ে যাই। আজব তো, এখানে কেন? আমি তো ডিউটি করতেছি। কিন্তু ক্লাসরুমে কেন? স্যার বলেছে 1 সেকেন্ডের জন্য যেন তোমাকে একা না রাখি। তাই বলে তুই আমার ক্লাসরুমের ভিতরে চলে আসবি? হ্যাঁ, সব জায়গায় আপনার সাথে সাথে থাকার আদেশ দিয়েছে। তোর আদেশে গুল্লি মারি, যা এখান থেকে। সরি ম্যাডাম, আমি যেতে পারবো না। তুই সামান্য একটা বডিগার্ড হয়ে আমার অর্ডার অমান্য করছিস? তোর তো সাহস কম না? আপনার বাবা আমায় আদেশ দিয়েছে, তাই তার আদেশ অমান্য করার মতন ক্ষমতা আমার নেই। তুই এখান থেকে যাবি? সরি ম্যাডাম, এটা আমি করতে পারবো না। আমার কাজ আমাকে করতে দিন প্লিজ। তোকে এখান থেকে যেতে বলেছি, তুই যাবি, নয়তো আমি তোকে। বডিগার্ডের কি কাজ হয় বলেন তো দেখি? তুই কি এখন আমায় এসব শেখাবি? ক্লাসে স্যার এসেছে, তুই এখান থেকে যা। সরি ম্যাডাম, আমি যেতে পারবো না। উফ। এমন সময় ক্লাসের স্যার আসলো। আমি ওখানেই দাঁড়িয়ে আছি। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান দিল। ক্লাসের স্যার সবাইকে বসতে বলল। সবাই বসে পড়লাম, কিন্তু আমি বুঝলাম না। তখন স্যার আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে ছেলে। জি, আমায় বলছেন? এই, হ্যাঁ তোমায়। তুমি দাঁড়িয়ে আছো কেন? স্যার, দাঁড়িয়ে থাকাই আমার কাজ। কিসের কাজ? হ্যাঁ বসো বলছি। সরি স্যার, আমি বুঝতে পারবো না। আসার সময় কি প্যান নষ্ট করে দিয়েছো? স্যারের এমন কথা শুনে ক্লাসে থাকা সবাই জোরে জোরে হাসতে লাগলো। আমি সবার দিকে এক নজরে তাকালাম, তারপর স্যারের দিকে তাকিয়ে উত্তর দিলাম, তাহলে দাঁড়িয়ে থেকে কি দেখছো? বসো। স্যার আমি আপনাকে বললাম তো, আমি বসতে পারবো না। আমি কোনো স্টুডেন্ট না। স্টুডেন্ট না? তাহলে ক্লাস এখানে এসছো? ক্লাসে এসেছি বডিগার্ড হয়ে। কার বডিগার্ড হয়ে? আর কেমন বডিগার্ড? চৌধুরী সাহেবের মেয়ে বৃষ্টি। বৃষ্টি? ছেলেটা কি সত্যি বলছে? ও কি তোমার বডিগার্ড? না স্যার, আমি ওকে চিনি না।
ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আমি তো আপনার বডিগার্ড, বাসা থেকে আপনাকে নিয়ে আসলাম। এই ছেলে চুপ কর। আমার বাবার অনেক টাকা দেখে তুই আমার বডিগার্ড হয়ে আমার বাসার চেষ্টা করছিস না? ম্যাডাম, এসব কি বলেন? আপনার বাবাই তো আমাকে বডিগার্ড হিসেবে রাখলো। চুপ কর মিথ্যাবাদী, অনেকক্ষণ থেকেই তো মিথ্যা মিথ্যা কথা শুনে যাচ্ছি। আমি কেন এখানে মিথ্যা বলবো? মিথ্যে বলে আমার কি লাভ? লাভ লসের হিসেব তো দেখাই যাচ্ছে। এই ছেলে, এই তুমি এতগুলো ছাত্রর সামনে আমার সামনে মিথ্যে কথা বললে? তোমার এত বড় সাহস? স্যার, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি। সেটা তো দেখতেই পেলাম। এই মুহূর্তে ক্লাসরুম থেকে বেরিয়ে যাও, আর কখনো যেন তোমায় আমার চোখের সামনে না দেখি। কিন্তু স্যার। বেরিয়ে যেতে বলেছি। ওকে স্যার। তারপর আমি আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কারো দিকে তাকিয়ে না থেকে কাউকে কিছু না বলেই চলে আসি। বাইরে এসে একটা টেবিলে এসে বসে পড়ি। অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম বৃষ্টির ক্লাসের স্যার বের হয়ে গেছে। আমি ভাবলাম তার কাছে যাব, কিন্তু সাহস পেলাম না। এখন যদি তার কাছে সে যদি আবার অভিনয় করে তাহলে আবার অপমানিত হতে হবে। তাই ভাবলাম না যাওয়াই ভালো। অযথা অপমান হওয়ার কি দরকার? কলেজের কোণে আমি বসে আছি, অনেকক্ষণ থেকেই বসে আছি। অনেক বোরিং লাগছে। একা একা বসে থাকা কি আর ভালো লাগে? এমন সময় আমার পাশে কে যেন এসে বসলো। আমি পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি তার থেকে একটু সরে গিয়ে বসলাম। মেয়েটা আমায় এমন কাণ্ড দেখে একটু মুচকি হাসলো। আমি তার দিকে কোনো খেয়াল করলাম না, আমি আমার মতন বসে রইলাম। তখন মেয়েটা বলল, হাই, আমি রুমা। হ্যালো, আমি শাকিল মাহমুদ। তো এখানে একা একা বসে থেকে কি করছেন? তেমন কিছু না, সময় গুনতেছি। কেন এত কিছু থুয়ে তুমি মানে আপনি সময় গুনতে আছেন কেন? কখন সময় পার হবে আর কখন আমার ডিউটিটা শেষ হবে, এজন্য আমি সময় গুনতেছি। তা তো বুঝলাম, কিন্তু কিসের ডিউটি? বডিগার্ডের বিউটি, আমায় বসিয়ে রাখা হয়েছে। ও, কিন্তু কার বডিগার্ড আপনি? বৃষ্টির বডিগার্ড আমি। আরে বৃষ্টি তো আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওর বডিগার্ড তো অন্য কেউ ছিল। অন্য কেউ ছিল মানে? মানে অন্য কেউ হওয়ার কথা ছিল। ও, আমরা কি তুমি করে বলতে পারি? হ্যাঁ বলতে পারি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আরে ধুর, আমি নিজে তুমি করে বলার অনুমতি দিচ্ছি, আবার আমার কিসের আপত্তি থাকবে? আচ্ছা তাহলে ভালো। আসলে কলেজে আসতে আমার একটু লেট হয়ে গেছে। এখন ক্লাসরুমে গেলে স্যার অনেক বকা দেবে, তাই প্রথম ক্লাস করব না। তারপর আমি আর রুমা সেখানে বসে থেকে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে অনেকটাই ফ্রি হয়ে গেলাম। রুমা অনেক ভালো মনের একটা মেয়ে, অনেক হাসি খুশির মধ্য দিয়ে কথা বলে। একটু পরে সেও হাসছিল, তার হাসি দেখে আমারও হাসি পাচ্ছে এবং তার মুখের দিকে তাকিয়ে আমিও হাসছি। এভাবেই কিছুক্ষণ সময় কেটে গেল। প্রথম ক্লাস শেষ হওয়ার পর রুমা উঠে ক্লাসরুমে চলে গেল। তারপর আমি আবারও একা একা বসে থাকলাম। একা বসে থাকতে থাকতে কিছুক্ষণ কেটে গেল। অনেকক্ষণ পর দেখলাম কলেজ শেষ হয়ে গেল। আমিও তাকিয়ে দেখি বৃষ্টি তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছিল। আমি উঠে বৃষ্টির কাছে গেলাম। গিয়ে দেখি বৃষ্টি ছেলে বন্ধুদের সাথে কথা বলছিল। আমি ছেলেদের দিকে তাকিয়ে দেখি ছেলেদের মধ্যে কয়েকজন বৃষ্টির দিকে খারাপ নজর দিচ্ছে। একটা মেয়ের দিকে তাকিয়ে বুঝতে পারে সেই মেয়ে একটা ছেলেকে দেখে কি নজরে তাকাচ্ছে। আবার একটা ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারে যে ছেলে সেই মেয়েটার দিকে কি নজরে তাকাচ্ছে। মেয়েদের এই দুই শক্তি রয়েছে, কিন্তু মেয়েদের সেরকম শক্তি নেই। কিন্তু একটা ছেলে হয়ে একটা ছেলের ভাবভঙ্গি বোঝার ক্ষমতা আমার আছে। আমি সেই ছেলেটার দিকে তাকিয়ে দেখি ছেলেটা বৃষ্টির দিকে খারাপ নজরে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, কারণ এখন আমি কিছু বলতে গেলে উল্টা আমি অপমানিত হব। তাই আমি আর কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের ভাবভঙ্গি দেখলাম। অনেকক্ষণ পর বৃষ্টি আমার দিকে তাকালো। আমায় দেখতে পেয়ে প্রচুর রেগে গেল। কি রে চাকরের বাচ্চা চাকর, তুই এখানে কেন? তুই দেখতে পাচ্ছিস না আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছি? মধ্যে কেন আসলি? আপনার সাথে সাথে থাকা আমার ডিউটি। আমার কথা শুনে বৃষ্টি আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আশেপাশে থাকা কলেজের ছাত্রছাত্রী সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছি। কি করব কিছু বুঝতে পারছিলাম না। এত বড় অপমান আর কোনোদিনও হয়নি। অনেক রাগ হলো বৃষ্টির প্রতি, কিন্তু কিছু করতে পারলাম না, কারণ বর্তমানে আমি তার দাস চাকর। ইচ্ছে থাকলেও আমি তার বিরুদ্ধে কোনো কিছু করার ক্ষমতা নেই। তোর সাহস কি করে হয় আমার মুখে কথা বলার? সরি ম্যাডাম। বৃষ্টি, তুই এটা কি করলি? শাকিলকে অযথা তুই মারলি কেন? অযথা মারলাম মানে? সামান্য একটা চাকরের ছেলে হয়ে আমাকে জ্ঞান দিতে এসেছে, তাই আমি তার জবাব দিয়েছি। সবার সামনে এভাবে ওকে অপমান না করলেও পারতি। তোর কেন এত দরদ হচ্ছে? তোর ধরবে না কেন? এত সহজ সরল ছেলেকে তুই এভাবে সবার সামনে অপমান করলি।
দেখ রুমা, আমি তোকে অপমান করিনি যে তুই এতটা রেগে যাচ্ছিস। আমি আমার টাকায় রাখা বডিগার্ডকে অপমান করেছি। তোর বডিগার্ড হয়েছে বলে তুই যা ইচ্ছে তাই করবি? হ্যাঁ করব, কারণ আমার বাবার টাকায় তারা চলে। হ্যাঁ মানছি তোর বাপের টাকা তারা চলে, কিন্তু তোর বাবা তো তাদের এমনি এমনি টাকা দেয় না, তাদের পারিশ্রমিক হিসেবে টাকা দেয়। তুই কি এখন ওর হয়ে আমার সাথে ঝগড়া করবি? না, আমি ঝগড়া করব না, কিন্তু তোকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। মানুষ হয়ে মানুষের সাথে এভাবে আচরণ করা ঠিক নয়। 2 টাকার চাকরদের সাথে কেমন করে আচরণ করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোর বাপের টাকা আছে বলেই কি তুই মহা মানুষ হয়ে গেছিস? রুমা দেখ, তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার মোটেও নেই, তাই এখান থেকে চল। তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই, তবে তোকে এতটুকুই বলবো, আর কখনো একটা মানুষের সাথে এরকম ব্যবহার করবি না। তুই কিন্তু একটু বেশি বলে ফেলছিস। কার সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি চুপ করো। তুমি বলছো বলে চুপ করলাম। ও, তার মানে তুই আমার বান্ধবীকেও হাত করে নিয়েছিস? তাই তো বলি, রুমা হঠাৎ করে আমার সাথে কেন ঝগড়া করছে। বৃষ্টি, একদম বাজে কথা বলবি না বৃষ্টি। রুমা এসব বাদ দাও প্লিজ। কিন্তু শাকিল এসব বাজে কথা কেন বলছে? বলছে বলুক, তুমি চুপ করে থাকো। আচ্ছা ঠিক আছে। তারপর সেখান থেকে রুমা চলে গেল, তার সাথে বৃষ্টিও চলে গেল। আমি গালে হাত দিয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। তখন মনে পড়লো বৃষ্টি তার কলেজ শেষ। কি পেছনে তাকে আমাকে দেখালো, কিন্তু আমার ভাগ্য ভালো হওয়াতে সে আমায় কিছু বলল না। তার বান্ধবীদের বিদায় দিয়ে সে গাড়িতে উঠে বসলো। বৃষ্টি উঠে বসতেই আমি গাড়ির দরজা লাগিয়ে সামনের সিটে বসে পড়লাম। তখন ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে আমরা চৌধুরী বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ড্রাইভার গাড়ি থামালো, আর আমি তাড়াতাড়ি গিয়ে নেমে বৃষ্টিকে নামার জন্য দরজা খুলে দিলাম। বৃষ্টি গাড়ি থেকে নেমে সোজা বাসার ভিতর চলে গেল। আমি গাড়ি থেকে নেমে ড্রাইভারকে গাড়ি রাখতে বলে আমিও ভেতরে চলে আসলাম। আমি ভেতরে এসে দেখি বৃষ্টি সোজা রুমে চলে গেছে। এবার আমি সেখানে দাঁড়িয়ে পড়ি। তখন আবার আব্বু এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ে। বৃষ্টি না, এখন গোসল করবে, আর তুইও বাসায় গিয়ে গোসল করে আয়। আচ্ছা ঠিক আছে। আব্বুর কথা মতন আমি সেখান থেকে চলে আসতে লাগলাম। এমন সময় আঙ্কেল এসে বলল, আরে কোথায় যাচ্ছ? বড় সাহেব, মামনি তো এখন গোসল করবে, তো শাকিল বাসায় গিয়ে গোসল করে তারপর আবার আসবে। আরে কি বলো তুমি এসব? শাকিল এখানে গোসল করুক, গোসল করে খাওয়া দাওয়া এখানেই করবে। কিন্তু সে তো তোর জামা কাপড় কিচ্ছু আনে নাই। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে শাকিল, তুমি যাও, গিয়ে গোসল করে তোমার জামা কাপড় নিয়ে চলে আসবে। আচ্ছা আঙ্কেল ঠিক আছে। তারপর আমি সেখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে গোসল করে শার্ট প্যান্ট পরে আম্মুর সাথে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে চাইলাম, কিন্তু বৃষ্টি যেই মেয়ে, আমার যেতে দেরি হলে না জানি কি করবে, সেই ভয়ে আর রেস্ট নিলাম না। খাওয়া দাওয়া করেই উঠে আবার চলে আসলাম বৃষ্টির বাসায়। বৃষ্টির বাসায় এসে বাসার ভিতরে দেখি সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। আমার আব্বু যেদিন থেকে এখানে কাজ করে সেদিন থেকে এখানে দুপুরে খাওয়া দাওয়া করে, মাঝে মধ্যে তো রাতেও খাওয়া দাওয়া করে চলে যান। দরজায় দাঁড়িয়ে দেখলাম সবাই ভেতরে খাওয়া দাওয়া করছে, সেই জন্য আমি এর ভেতরে গেলাম না। দরজা থেকে আবার বাইরে চলে আসলাম। বাইরে এসে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম খাওয়া দাওয়া শেষ না হওয়া পর্যন্ত ভিতরে যাওয়া যাবে না, তাই বাইরে অনেকটা সময় কাটিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ভিতরে উকি দিলাম। তখন দেখতে পাই সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর সেজন্য আমি আর বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলে গেলাম। ভেতরে আসতে আঙ্কেল আমাকে ডাকলো। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এ সময় হঠাৎ করে আঙ্কেল আমাকে ডাকলো কেন। আমি আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে দাঁড়াতে দেখে আঙ্কেল বলল, আরে বাবা, তোমার আসতে এত দেরি হলো কেন? আসলে আঙ্কেল আমি এসে দেখি আপনারা খাওয়া দাওয়া করতেছেন, সেজন্য তখন না এসে বাইরে দাঁড়িয়েছিলাম। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ আঙ্কেল করেছি। তোমার না বললাম তুমি বাসায় গোসল করে চলে আসবে? এখানে এসে খাওয়া দাওয়া করতে বললাম না তোমায়? আম্মু খেয়েছে বললো, সেজন্য আমি খেয়ে আসলাম। প্রতিদিন তো তোমার মায়ের হাতে খাও, একদিন আমার এখানে খেলে কি হবে? তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আমার কিছু কাজ আছে, আমায় যেতে হবে। জি। তারপর আঙ্কেল বাসায় চলে গেল, আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। তখন আন্টি আসলো। আমি আন্টির কাছে বৃষ্টি সম্পর্কে জানতে চাইলাম। আমি জানতে চাইলাম বৃষ্টি এখন কোথায় যাবে নাকি। তখন আন্টি বলল এখন সে কোথাও যাবে না, তবে কিছুক্ষণ পরে সে প্রাইভেটে যাবে। এটা শুনে আমি সেখানে বসে পড়লাম। বৃষ্টি প্রাইভেটের সময় হতে হতে
আমি একটু রেস্ট নেওয়া হয়ে যাবে। অনেকক্ষণ পর বৃষ্টি নিচে নেমে আসলো। হাতে দেখলাম কয়েকটা বই আছে, আর সেটা দেখেই বুঝতে পারলাম প্রাইভেটে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে। এরপর আমি বৃষ্টির সাথে সাথে হাঁটতে লাগি। বাইরে এসে ড্রাইভারকে ডাকি। ড্রাইভার গাড়ি বের করে সেখানে আমি আর বৃষ্টি দুজনে উঠে পড়লাম। তারপর বৃষ্টির প্রাইভেটের দিকে রওনা হয়ে যাই। অনেকক্ষণ পর সেখানে পৌঁছাই, সেখান থেকে প্রাইভেটে চলে যায়। আমি বাইরে দাঁড়িয়ে থাকি। বৃষ্টির ভাগের শেষ খাওয়ার পর তাকে নিয়ে আমার বাসায় চলে আসি। তারপর আর আমার ডিউটি থাকে না। এভাবে সারাদিন আমি ডিউটি করতে লাগলাম। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যেতে হয়। বৃষ্টিকে নিয়ে কলেজে নিয়ে যাওয়ার লাগে, আবার কলেজ থেকে নিয়েও আসতে হয়, তার সাথে সাথে থাকতে হয়। এর মাঝে বৃষ্টি আমায় অনেক অপমান করে, মিথ্যা মিথ্যা কথা খুঁজে আর আমাকে সেগুলো নিয়ে অপমান করে। আমি সেগুলো কোনো কিছুই মনে করি না, কারণ বাবার পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এভাবে অনেকটা দিন কেটে যায়। বৃষ্টি আমায় যেখানে সেখানে অপমান করতো এবং অবহেলা করতো। সবার সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে হাজারটা কথা শুনিয়ে দিত। আমি চাইলে এই সব কথার উত্তর দিতে পারি, কিন্তু আমি দেই না। মুখ বন্ধ করে সব কিছু মেনে নিই। প্রতিদিনের মতন আজকেও সকালে ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি বৃষ্টির বাসায় চলে আসি। সবাই মিলে নাস্তা করতেছি, সেই সময় আমি সেখানে উপস্থিত হই। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভেতরে প্রবেশ করি। আঙ্কেল ভেতর থেকে আমাকে দেখতে পেয়ে যায়। আরে শাকিল বাবা, ভেতরে এসো। হ্যাঁ আঙ্কেল বলেন। ভালো হয়েছে তুমি এসে গেছো। এখানে বসো, নাস্তা করে নাও। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব কি বলছো? কেন, আমি আবার কি বললাম? একটা সামান্য চাকরের ছেলে, তাকে তুমি আমাদের সাথে নাস্তা করতে ডাকছো? তুমি কি ভুলে গেছো ও একটা চাকরের ছেলে? বৃষ্টি, এসব কি বলছো তুমি? চাকরের ছেলে হয়েছে বলে কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু অনেক নিচু মানুষ। আর আমাদের সাথে বসে খেতে হলে ওদের আরও 3 জন্ম জন্ম নিতে হবে। দেখ মা, পৃথিবীতে সবাই মানুষ, গরিব বড়লোক এসব ভেদাভেদ তো আমরাই করি। দেখো বাবা, একদম শুনতে চাই না এসব জ্ঞান। কিন্তু কেন, তোর আবার কি হলো? একটা সামান্য চাকরের ছেলে, ফুটপাতে তাদের বসবাস, জীবনে কোনোদিনও এসব ভালো খাবার খেয়েছে কিনা তার হিসেব নেই। আর তুমি সেই ফকিরদের ডাকছো আমাদের সাথে বসে খেতে? আচ্ছা মা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর ডাকবো না। সব ফকিরদের বাসার ভিতর আসতে দেওয়াও ঠিক না। মা, তুই আমার শান্ত হ, আর ঠিক মতো খেয়ে নে। হুম। এসব কথা বলে বৃষ্টি খেতে লাগলো। আমি তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের এসব কথা শুনছিলাম আর ভাবছিলাম মানুষ আজ কোথায়। টাকার অহংকারে পড়ে মানুষ তার নিজের অবস্থাও ভুলে যাচ্ছে আপন পর মানুষ, একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এসব কিছুই ভুলে যাচ্ছে শুধু টাকার মায়ায় পড়ে। সৃষ্টিকর্তা মানুষকে একটা শ্রেণীতে তৈরি করেছিল, কিন্তু আমরা আমাদের মধ্যে হাজার হাজার শ্রেণীতে ভাগ করে ফেলেছি। কেউ বড়লোক, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, কেউ ফকির, আর কত কি। গরিবেরা সারাদিন কাজ করে পারিশ্রমিক পায় আর সেটা দিয়ে জীবনযাপন করে, কিন্তু একজন বড়লোক নিমিষেই তা ইনকাম করে ফেলায় এবং তার নিচে থাকা মানুষদের তারা অবহেলা এবং ঘৃণা করে। মানুষের মধ্যে একে অপরের মাঝে যে বন্ধন তৈরি হয়ে আছে সেটাই টাকার মায়া পড়ে, পৃথিবীর মায়া পড়ে, অনেক মানুষ ভুলে যায়। যাই হোক, বৃষ্টির কথা আমি শুনছিলাম আর মনের মধ্যে খুব যত্নে গেঁথে রেখেছিলাম, কোনোদিন যদি সুযোগ পাই এসব কিছুর জবাব দেব আমি। বৃষ্টির কথা শুনে অনেক কষ্ট পেলাম আমি। আজকে গরিব বলে কত কি করে অবহেলা করে, মানুষ বলে মনে করে না আমাদের। তারা মনে করে আমরা যেন তাদের চাকর দাস। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে এসব ভাবছিলাম। আমি ভাবছিলাম হয়তো আঙ্কেল বৃষ্টির থেকে আলাদা হবে, অন্তত আঙ্কেল টাকার অহংকার করবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আঙ্কেল টাকার অহংকার করে। সৃষ্টিকর্তার কাছে আমি এটাই প্রার্থনা করি, মানুষের মধ্যে যেন একটা মমতা অটুট থাকে, আর যেন এই টাকা পয়সায় মায়া না পড়ে। এসব কিছু দেওয়ার মালিক তো তিনি একাই। কেন দেন এসব তাদের যারা এসব পেয়ে সৃষ্টিকর্তাকে ভুলে যায় এবং নিজের সাধারণ মানুষ বলে মনে করে না। মাঝে মধ্যে আমি ভাবি, যদি সৃষ্টিকর্তা আমাকে এরকম একটা ক্ষমতা দিত, আমাকে যদি এরকম ধন সম্পদ দিত, তাহলে আমি দেখিয়ে দিতাম এবং অহংকারী মানুষের পতন করে তাদের একটা সাধারণ মানুষে পরিণত করে দিতাম। আর তাদের বুঝিয়ে দিতাম একটা সাধারণ মানুষ, একটা চাকর কতটা কষ্ট দিন কাটায়, কতটা কষ্টে তার জীবনযাপন করে, কতগুলো অবহেলা মেনে নিতে হয়। কিন্তু হয়তো সেই সুযোগ আমি পাবো না। যতদিন বেঁচে আছি এভাবে অন্যের গোলামি করেই কাটিয়ে দিতে হবে। তবু একটাই আফসোস করব, যদি একবার আমি এরকম বড়লোক হতে পারতাম, তাহলে এদের মতন বড়লোকদের আমি আমার চাকর করে নিতাম। এই চাকরের বাচ্চা চাকর, এমনভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ। হঠাৎ বৃষ্টির কথা শুনে আমি বাস্তবে ফিরে আসলাম। বৃষ্টির মুখে চাকরের শব্দটা শুনে রেগে আমার গা জ্বলে গেল।
তখন নিজেকে সামলে নিলাম আর ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে তার প্রশ্নের উত্তর দিলাম, না কিছু না ম্যাডাম। জীবনে এরকম দামি খাবার হয়তো চোখেও দেখিসনি, এই জন্যই হাঁ করে তাকিয়ে আছিস, তাই না? ম্যাডাম আমরা গরিব হতে পারি কিন্তু ফকির নই। চোরের মায়ের বড় গলা। তোর নজর দেখে তো আমি বুঝেই গেছি তুই আমাদের খাবারের উপর নজর দিয়েছিস। জানি না আজকে আমাদের পেট ফুলে যাবে মনে হয়। তোর কারণে যদি আজকে আমাদের পেট ফুলে যায় তাহলে তো তোকে আমি ছাড়বো না। ম্যাডাম চিন্তা করেন না, আমরা নিজেদের ভালো থাকতে না পারলেও কখনো অন্যের ভালো নষ্ট করি না। এই শোন, তোদের মতো ফকিরদের আমার খুব ভালো করে চেনা আছে, তাই এসব বড় বড় কথা দিয়ে কোনো লাভ হবে না। আহ, কি হচ্ছে কি? দেখো বাবা, এই ফকিরটা আমার খাবারের দিকে তাকিয়ে আছে, সেজন্য হয়তো আমার পেট ব্যথা করতেছে। এই ছেলে, এই তোমার আদর খেতে বলতে কিছু নেই? তুমি তো দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করছি, এমন সময় কেন তুমি এভাবে কুস্তার মতো দাঁড়িয়ে আছো? আসলে আঙ্কেল। যাও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে। এ কথা বলে আমি পেছনে ঘুরে বাইরে চলে আসলাম। কি আর করব, প্রথম দিন থেকে বৃষ্টি ইচ্ছা মতন আমাকে অপমান করলো, তারপর থেকেও সে ইচ্ছা মতো অপমান করেই যাচ্ছে, কিন্তু আজ থেকে যেন আঙ্কেলের অপমানটাও যোগ হলো, এটা ভাবতে পারিনি। কি আর করার, গরিব হয়ে যখন জন্মেছি তখন এসব মেনে নিতেই হবে। এমন সময় হঠাৎ করে আমার দু চোখ দিয়ে জল চলে আসলো, বুকের ভিতর একটা কষ্ট দেখা দিল। আমি মাথা নিচু করে সেখানে বসে পড়লাম। ভাবতে লাগলাম এরা আমাকে যেভাবে অপমান করছে তাহলে না জানি আমার বাবাকে কতটা অপমান করে। আজ পর্যন্ত কখনো দেখলাম না যে আমার বাবাকে এরা জোরে জোরে কথা বলছে, কিন্তু তাহলে এরা নিশ্চয়ই আমার বাবাকে পছন্দ করে, অনেক দিন থেকে কাজ করছে তো, তাই হয়তো এরকম মন জয় করে ফেলেছে। আর এবার আমাকেও এদের সবার মন জয় করতে হবে, কিন্তু আমি জানি না কতদিন এভাবে অপমান নিয়ে যেতে হবে। তবে আমার বিশ্বাস এসব কিছু একদিন ঠিক হয়ে যাবে এবং তার বাবা আমাকে মেনে নেবে। কিন্তু এসবের জন্য অনেক ধৈর্য ধরতে লাগে। কথা আছে সৌরে মেবা ফলে, আমারও হয়তো তাই হবে। তাই এখন আমার একমাত্র কাজ হলো ধৈর্য ধরে মন জয় করার চেষ্টা করা। বসে বসে এসব ভাবছি, এমন সময় আমার নাম ধরে কে যেন ডাকলো। অন্যমনস্ক হয়ে থাকায় কণ্ঠটা চিনতে পারলাম না, যার কারণে আমি সেখান থেকে উঠে বাসার ভিতরে আসলাম। ভেতরে এসে দেখি আঙ্কেল দাঁড়িয়েছে। আমি আঙ্কেলের সামনে দাঁড়িয়ে গেলাম আর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আমায় কেন ডেকেছে। কেন রেখেছি মানে? এখন কিসের সময়? ও সরি আঙ্কেল, আমি ভুলেই গিয়েছিলাম। সারাক্ষণ মন কোন দিকে থাকে? কাজ করার সময় মনে রেখে দিলে কখনো কাজ হবে না, বুঝেছো? যখন তখন মন কি এদিক সেদিক যেতে দিবে না। বিশেষ করে যখন আমাদের বাসায় আসবে তখন তোমার মনকে কোথাও যেতে বারণ করবে, বুঝতে পারছো আমার কথা? জি আঙ্কেল, আমি বুঝে গেছি। এবার তাড়াতাড়ি গিয়ে ড্রাইভারের গাড়ি বের করতে বলো। বাবা, এক মিনিট। হ্যাঁ মা, বলো। অনেক দিন থেকে তোমায় একটা কথা বলবো বলবো বলে হচ্ছে না, আজকে মনে পড়লো তাই বলে দিই। হ্যাঁ মা, বলো, কি বলতে চাস? শোনো বাবা, তুমি ওকে এতগুলো টাকা দিয়ে কেন রেখেছো? এ তো শুধু আমার সাথে যায় গাড়িতে বসে, আবার গাড়িতে বসে আসে, এটা তো কোনো কাজই হয় না। আর এর জন্য কেন তুমি ওকে টাকা দাও? কথাটা অবশ্যই ঠিক, কিন্তু কি করব বল না, বডিগার্ডের কাছ তো সবসময় মালিকের সাথে থাকা। হ্যাঁ, ও বডিগার্ড থাকবে, কিন্তু এতটা সহজে নয়। ও বডিগার্ডের পাশাপাশি ড্রাইভার হয়ে থাকবে। আমি ঠিক বুঝলাম না। দেখো বাবা, তুমি একে টাকা দিয়ে রাখছো, আবার ড্রাইভারকেও টাকা দিয়ে রাখছো, এত টাকা তো খরচ হচ্ছে, কিন্তু ঠিকমতো কাজ তো হচ্ছে না। তাই আমি বলছি, শাকিলকে যা টাকা দাও এর মধ্যে ও বডিগার্ডের ড্রাইভার হয়ে থাকবে। আইডিয়ার বেশ খারাপ না। হ্যাঁ বাবা, এটাই করো। কী রে চাকরে বাচ্চা, বুঝতে পেরেছিস? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। তাহলে হাঁ করে দাঁড়িয়ে থেকে কি দেখছিস, চল। আসেন ম্যাডাম। আর তারপর আমি বাসার ভিতর থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে ড্রাইভারকে ডাক দিলাম, তখন ড্রাইভার গাড়ি নিয়ে আসলো। আঙ্কেলের কাছ থেকে চাবিটা আমি নিয়ে নিলাম, সাথে প্রয়োজনীয় আরও কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। এরপর আমি আসি এবং বৃষ্টির ওঠার জন্য দরজা খুলে দিলাম। বৃষ্টি ওঠার পর আমি আবার দরজা লাগিয়ে দিয়ে এসে গাড়ি স্টার্ট করতেই রওনা দিলাম সোজা বৃষ্টির কলেজের দিকে। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম বৃষ্টির কলেজে এসে তারপর বৃষ্টি নেমে চলে গেল আর আমি গাড়িটা সাইড করে রাখলাম। গাড়ি সাইড করে রেখে আমিও কলেজের ভেতরে চলে আসলাম। বৃষ্টি ক্লাসে যাওয়ার আগ পর্যন্ত আমি তার সাথে থাকলাম।
বৃষ্টি ক্লাসে যাওয়ার পর আমি একা বসে থাকলাম। দেখতে দেখতে বৃষ্টি সব ক্লাস শেষ হয়ে গেল। এরপর সে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে গেল। আমি গাড়ি সাইড করছিলাম, তখনই বৃষ্টি তার বান্ধবীদের সাথে চলে আসলো। আমি ভাবলাম হয়তো তারা বান্ধবীদের বিদায় দিয়ে গাড়িতে উঠে বসবে, কিন্তু এটা হলো না। বৃষ্টির বান্ধবীরা সবাই গাড়িতে উঠে বসলো। আমি বৃষ্টিকে জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে এবং তারা কোথায় যেতে চায়। ম্যাডাম, আপনার বান্ধবী হঠাৎ? এটা আমার বাবার টাকার গাড়ি, আমার বান্ধবীরা উঠবে, বন্ধু উঠবে, তাতে তোর কি? আমার কিছু না, আমি এমনিতেই জিজ্ঞেস করছি। তুই কেন জিজ্ঞেস করবি? জিজ্ঞেস করার ক্ষমতা তোকে কে দিয়েছে? আরে বৃষ্টি, ওকে কেন এভাবে বলছিস? ও তো শুধু জানতে চেয়েছে আমরা কেন উঠেছি। তুই চুপ থাক। কেন চুপ থাকবো? হ্যাঁ, তুই অযথা একটা ছেলেকে বারবার অপমান করবি আর আমরা সেটা দেখবো? কেন রে, তোর কি খুব দয়া হচ্ছে নাকি? দয়া কেন হবে না বল? এরকম একটা সহজ সরল ছেলেকে তুই বারবার অপমান করেছিস। তুই কি এখন আমার সাথে ঝগড়া করবি? মোটেও না। শাকিল, তুমি পার্কের দিকে চলো, আমরা সবাই ঘুরবো আজকে। আচ্ছা ঠিক আছে। আমি আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিয়ে দিলাম। এখান থেকে পাহাড় খুব একটা বেশি দূরে না, সেজন্য কিছুক্ষণের মধ্যে পার্কে পৌঁছে গেলাম। সেখানে আমি নেমে গাড়ির গেট খুলে দিলাম, তখনই বৃষ্টি নেমে গেল আর সাথে তার বান্ধবীরাও নেমে গেল। দৃষ্টি আরও সামনের দিকে হাঁটতে লাগলো, আমিও তাদের পিছন পিছন হাঁটতে লাগলাম। তাদের পিছনে আমাকে দেখে বৃষ্টি অনেকটাই রেগে গেল আর আমার কাছে এসে রাগী লুকে বলল, এই চাকর, এই তুই কি আমাদের বয়ফ্রেন্ড লাগিস? হ্যাঁ শোন, আমাদের থেকে 10 হাত দূরে থাকবি, বুঝেছিস? ওকে ম্যাডাম। তারপর আমি বৃষ্টির কথা মতন তাদের থেকে 10 হাত দূরে পিছিয়ে থাকলাম। তার আগে যা হয়েছে, আমি তাদের থেকে 10 হাত পেছনে আস্তে আস্তে যাচ্ছি। এভাবে যেতে যেতে হঠাৎ করে কয়েকটা বাজে ছেলে তাদের সামনে চলে আসলো আর কী সব বাজে বাজে কথা বলতে শুরু করে দিল। আমি দূর থেকেই এসব দেখছিলাম, ভাবলাম হয়তো ছেলেগুলো চলে যাবে, কিন্তু আমার ভাবনা একদম ভুল হয়ে গেল। ছেলেগুলো কিছুতেই বৃষ্টিকে ছাড়লো না, উল্টো আরও বেশি বাজে বাজে কথা বলা শুরু করে দিল। আমি এবার তাড়াতাড়ি সামনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু যেতে পারলাম না, কারণ তারা সংখ্যায় কয়েকজন বেশি আর এত লোকজনের মাঝে মারামারি একটা ঠিক দেখাবে না। সেজন্য আমি পাশ থেকে কয়েকজন ছেলেকে দেখে নিলাম, তাদের সাথে নিয়ে আমি এবার বৃষ্টির কাছে গেলাম। আমরা গিয়ে সেই বাজে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে পড়লাম। কথা কাটাকাটি হতে হতে একসময় সেই ছেলেগুলো আমাদের সামনে থেকে চলে গেল। আমি বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। ছেলেগুলো চলে গেলে আমি আরও চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। এবার শয়তান ছেলেগুলো চলে গেল। এবার বৃষ্টি আমার দিকে রাগান্বিত চোখে তাকালো। আমি এসবের কিছু বুঝতে পারলাম না। হঠাৎ করে ছেলেগুলো চলে গেল আর বৃষ্টি আমার দিকে রাগান্বিত চোখে দেখছে, এসব কি হচ্ছে? তাই যাই হোক, আমি আর এসব নিয়ে ভাবলাম না, তাদের চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছি। তখনই বৃষ্টি হঠাৎ করে আমার গাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টি মেরে সেখান থেকে হাঁটতে লাগলো। আমি অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। উপকার করেও একটা থাপ্পড় উপহার পেলাম, বাহ! তো যাই হোক, উপহারটা আমার ভালো লাগলো। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে বৃষ্টির পেছন পেছন হাঁটতে লাগলাম। বৃষ্টির এমনভাবে চলে আসা দেখে বৃষ্টির বান্ধবী বৃষ্টিকে পেছন থেকে ডাকতে লাগলো, কিন্তু বৃষ্টি একবারও তাদের দেখতে এলো না এবং তাদের ডাকার জবাবও দিল না। বৃষ্টির সোজা এসে গাড়িতে উঠে বসলো। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টির বান্ধবীরা কোনো উপায় না পেয়ে তারাও গাড়ির কাছে চলে আসলো। এবার আমি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিয়ে দিলাম। রাস্তার মাঝে আসার সময় মিষ্টির বান্ধবীদের তাদের বাসার সামনে নামিয়ে দিতে হলো। বৃষ্টির বান্ধবীদের নামিয়ে দিতে আমরাও চলে আসলাম বৃষ্টির বাসায়। বৃষ্টি নেমে গেল জোরে জোরে এবং হেঁটে ভেতরে চলে গেল। আমি গাড়িটা গ্যারেজ করে তারপর বাড়ির ভেতর প্রবেশ করলাম। বাসার ভেতরে এসে দেখি বৃষ্টি ওখানে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে তাই না, দাঁড়িয়ে থেকে তার বাবা জোরে জোরে ডাকছে। বৃষ্টির কণ্ঠে এমন জোরে জোরে ডাক শুনে তার বাবা উপর থেকে নিচে আসলো। আমি বৃষ্টির পেছনে দাঁড়িয়ে আছি। বৃষ্টির বাবা উপর থেকে নিচে নেমে এসে বৃষ্টির সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে মা, এত চিল্লা চেঁচামেচি করছিস কেন? কি হয়নি তাই বলো। কেন মা, আমায় খুলে বল, কি হয়েছে? এই চাকরের বাচ্চা চাকরটা আজকে কি করেছে জানো? না বললে কেমনে জানবো? কয়েকটা খারাপ ছেলেদের ভাড়া করেছে আমাকে কিডন্যাপ করার জন্য। পার্কের সামনে এর ভাড়া করা ছেলেগুলো আমাকে বাজে বাজে কথা বলে কিডন্যাপ করতে যাচ্ছিল। বলিস কি মা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমি 100% শিওর এই চাকরের বাচ্চা চাকরটাই ওদের ভাড়া করেছে।
তুমি কি জানো বাবা, এরা আমাকে কিডন্যাপ করে তোমার কাছ থেকে অনেক টাকা আদায় করতে চাই। কিন্তু তুই বাঁচলি কি করে? আমরা পার্কে ঘুরতে যাচ্ছিলাম। পার্কে গিয়ে হঠাৎ আমাদের সামনে কয়েকটা বাজে ছেলে চলে আসে। তারাই সে আমাদের বাজে বাজে কথা বলা শুরু করে দেয়। আমরা তাদের অনেক নিষেধ করি, কিন্তু তারা আমাদের কথা শোনে না। পরে পিছন থেকে কয়েকজন লোক এসে আমাদের বাঁচায়। আর তখন এই চাকরটাকে দেখে ওই বাজে ছেলেগুলো চলে যায়। আমি শিওর এই ছেলেগুলো ওর ভাড়া করায়। তা না হলে কেন যাওয়ার সময় এফবিতে তাকাবে, আর কেনই বা একে দেখে চলে যাবে? কিরে শাকিল, বৃষ্টি কি ঠিক কথা বলছে? বাবা, আমার উপর কি তোমার বিশ্বাস নেই? চাকর ছেলেটা তো এখন মিথ্যা কথা বলবে, কারণ ওর প্ল্যান এখন ফেল হয়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু শাকিল তুই এমনটা কেন করলি? কারণ ও আমাকে কিডন্যাপ করে রেখে তোমার কাছে মোটা অঙ্কের টাকা চাইতো। এমনটা আমি বলছি না। যে ছেলেগুলো আমার সামনে এসেছিল আমাকে ঘেন্না করতে, সেই ছেলেগুলো বলেছে। ম্যাডাম, কেন অযথা মিথ্যা কথা বলছেন? আমি এই ছেলেগুলোকে তো চিনি না, আর আমি তো আপনাকে বাঁচালাম, তাহলে কেন আমি আপনাকে কিডন্যাপ করতে যাব? ও, এখন ওই ছেলেগুলো মিথ্যা বলছে, আমিও মিথ্যা বলছি, শুধু তুই সত্যি কথা বলছিস, তাই না? দেখুন ম্যাডাম, আমি ওই ছেলেগুলোকে চিনি না, আর আমি কি দেখি ওরা কেন চলে গেল এটাও আমি জানি না। দেখ, এখন একদম সাধু সাজার চেষ্টা করবি না। বৃষ্টিমা তুই শান্ত হ, আমি দেখছি বিষয়টা। ওকে এখন জেলে দেওয়া উচিত। দেখুন আঙ্কেল, আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে বৃষ্টি আরও বান্ধবীও তো ওখানে ছিল, তাদের জিজ্ঞেস করে দেখুন। হ্যাঁ তুমি ঠিক বলেছ। হবে না এখন কাউকে জিজ্ঞেস করতে। তোমাদের কাছে তো আমি মিথ্যাবাদী। আচ্ছা তাই হলো, আমি মিথ্যাবাদী হয়ে থাকলাম। এ কথা বলে বৃষ্টি রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আঙ্কেল বৃষ্টির বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থেকে কি দেখছো? যা এখান থেকে। ঠিক আছে আঙ্কেল। আমি এখান থেকে বেরিয়ে আসার সময় দেখলাম একটা ভদ্রলোক বাসার ভিতর প্রবেশ করলো। লোকটাকে দেখে একটু অদ্ভুত অদ্ভুত মনে হলো, কেন জানি মনে হচ্ছে লোকটা অন্যরকম একটা। আমি এসব মন না দিয়ে সোজা বাইরে চলে এসেছি। সেখান থেকে একদম বাসায় চলে আসলাম। আমার বাসায় আমি গোসল করে নিলাম। গোসল শেষ করে এসে রুমে একটু শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু খাওয়ার জন্য ডাকলো। আমি আর আম্মু একসাথে খাওয়া দাওয়া করে আমি আবার চৌধুরী বাসার মানে বৃষ্টির বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। প্রথমে আমি বৃষ্টির বাসায় দুপুরে খাওয়া দাওয়া করতাম, কিন্তু বৃষ্টি আমায় তাদের সাথে দেখতে পারতো না। একটা মিথ্যে নাটক সাজিয়ে আমার দুপুরে খাওয়া বন্ধ করে দিয়েছে সে বাড়িতে। এর জন্য আমি মোটেও দুঃখ পাইনি, কারণ বাসায় আমি আমার মায়ের সাথে খেতে পারি। আমি বৃষ্টির বাসায় খাওয়া দাওয়া করলে আমার আম্মু বাসায় একাই খাওয়া দাওয়া করে। এখন আমি আম্মুর সাথে খাওয়া দাওয়া করি, এটা ভেবে আমার ভালো লাগে, সেজন্য আমি এসব নিয়ে আর চিন্তাও করি না। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে আবারও বৃষ্টির বাসায় চলে আসলাম। বাসার ভিতর প্রবেশ করে দেখলাম সেই নতুন লোকটা যাকে আমি বাসা থেকে বেরোনোর সময় দেখেছিলাম, সেই লোকটা এদিক ওদিক তাকাচ্ছে। তখন আমাকে দেখে সে একদিকেই হাঁটতে লাগলো। লোকটার এমন ভাব দেখে আমি কিছু বুঝতে পারলাম না। লোকটা কি করতে চাচ্ছিল সেটাও বুঝতে পারলাম না। আমি এসব না ভেবে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর বৃষ্টি নিচে নেমে চলে আসলো আর বলল সে নাকি প্রাইভেটে যাবে। আমিও সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা গ্যারেজে আসলাম। গ্যারেজ থেকে গাড়ি বের করে বৃষ্টির সামনে হাজির হলাম। আমি গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে দেওয়ায় বৃষ্টি উঠে বসলো। তখন আমি দরজা লাগিয়ে আমার জায়গায় আমি এসে বসে গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই তারা প্রাইভেটে চলে আসে আর বৃষ্টিও গাড়ি থেকে নেমে প্রাইভেটে চলে যায়। আমি গাড়িতে বসে থাকি। অনেকক্ষণ পর প্রাইভেট শেষ করে বৃষ্টি আবার চলে আসে। আমি তাকে নিয়ে সোজা বাসায় চলে আসি। এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল। হঠাৎ করে একদিন আমি দুপুরে বাসা থেকে গোসল করে খাওয়া দাওয়া করে এসে দেখি বৃষ্টি বাসার ভিতর চিল্লার চেঁচামেচি করছে। আমি তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে এসে দেখি বৃষ্টি আঙ্কেল বসে আছে আর তাদের সামনে আব্বু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে হাজির হলাম। আব্বুর মুখের দিকে তাকিয়ে দেখি আব্বুর মুখটা একদম শুকিয়ে গেছে, চোখে পানি টলমল করছে। এটা দেখে আমার অনেক রাগ হয়ে গেল। বোঝার চেষ্টা করলাম কি হয়েছে বিষয়টা, কিন্তু বুঝে ওঠার আগেই বৃষ্টি বলল, বাবা, এই তো চোরের ছেলে এসে গেছে। দেখুন ম্যাডাম, আমাকে যা বললেন বলেন, কিন্তু আমার বাবাকে চোর বলবেন না। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। তোর বাবা চুরি করেছে বলে আমরা তাকে চোর বলতেছি। মানে এসব কি বলছেন? আমার বাবা কেন চুরি করতে যাবে? সেটা তো আমাদেরও প্রশ্ন। তোর বাবা কেন চুরি করবে?
আমরা তোর বাবাকে এত টাকা দিয়ে চাকরিতে রেখেছি, তবুও তোর বাবা কেন চুরি করলো? প্লিজ ম্যাডাম, আমার বাবার সম্পর্কে এরকম বাজে কথা একটাও বলবেন না। এই চোরের বাচ্চা চোর, একদম চুপ থাক। আমায় কিডন্যাপ করে টাকা নেওয়ার প্ল্যানটা খুব ভালো ছিল, কিন্তু সেটা যখন কাজে লাগলো না, তখন তোর বাবাকে চুরি করতে লাগিয়ে দিলি। দেখুন ম্যাডাম, আমরাও গরিব হতে পারি কিন্তু চোর না। চুপ কর তোরা, ওসব অনেক ডায়লগ শুনেছি। বাবা, এবার তুমি পুলিশকে ফোন করো। আপনারা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ শাকিল, তোমার বাবাকে আমার অনেক বিশ্বাস করতাম, অনেক সম্মান করতাম, কিন্তু তোমার বাবা আজকে আমাদের বাসা থেকে ঢাকা শহর সোনা দানা চুরি করলো। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার বাবা চুরি করতে পারে না, আমার বাবা চোর না। আমিও বিশ্বাস করিনি, কিন্তু হাতে নাতে ধরা পড়েছে, আর এখন তো নিজেই মুখেও স্বীকার করেছে। আব্বু, কি শুনছি আমি এসব? তুই যা শুনেছিস সব কিছু সত্যি। না, আমি এসব বিশ্বাস করি না। আমার বাবা চুরি করতে পারে না। আমিও বিশ্বাস করিনি, কারণ তোমার বাবাকে আমার অনেক বিশ্বাস করতাম। বাবা, এসব নাটক করে বন্ধ করো তো। আমরা অনেক আগে থেকেই জানতাম তোর বাবা একজন লোভী মানুষ, তোরা একটা ফকির। কিন্তু যখন তোর বাবা আমার বাবার কাছে এসেছিল, তোর জন্য চাকরির অনুরোধ করলো, অনেক হাতে পায়ে ধরলো, তখন আমার বাবা রাজি হয়ে যায়। আর তোর বাবা বলে তোর সামনে যেন আমরা তোর বাবাকে কোনো খারাপ কথা না বলি, এটা তার অনুরোধ ছিল। তাই আমরা তোর সামনে এমন নাটক করেছি, যাতে তোর মনে হয় তোর বাবাকে আমরা অনেক বিশ্বাস করি। আর এটার সুযোগ নিয়ে তোর বাবা আমাদের বাসায় চুরি করলো। কি বলছেন এসব? হ্যাঁ, তোর বাবা একটা চোর। না, আমার বাবা চোর না, আমি বিশ্বাস করি না। তোর বাবা চোর আর তুইও চোর। বাবা ছেলে মিলে আমাদের সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিলি, কিন্তু আমরা তোদের কখনো সফল হতে দেব না। বাবা, পুলিশের হাতে দাও। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার বাবা চুরি করতে পারে না। চোরের মায়ের বড় গলা। তোর এসব সিনেমার ডায়লগ এখন শোনার মতো সময় নেই। আব্বু, তুমি বলো না তুমি নির্দোষ, তুমি চুরি করনি। হ্যাঁ রে, আমি চুরি করেছি। এসব তুমি কি বলছো আর কেন বলছো? জানি না এখন। আব্বুর কথা শুনে আমার জবাব বন্ধ হয়ে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার বিশ্বাস আমার বাবা কখনো চুরি করতে পারে না। নিশ্চয়ই আমার বাবাকে এরা ফাঁসাচ্ছে, কিন্তু বাবা নিজের মুখেই তা স্বীকার করছে। তাহলে এর ভেতরে অন্য কিছু আছে। আমি জোর গলায় বলতে লাগলাম আমার বাবা চোর না, কিন্তু এছাড়াও আমাদের চোর বলে অনেক কিছু বলে অপমান করলো। বৃষ্টির সাথে সাথে আঙ্কেল আমাদের অনেক অপমান করলো। আমি গলা ফাটিয়ে বলছি আমরা চোর না, কেউ আমাদের কথা শুনছেও না। বৃষ্টি একজন কাজের লোককে ডাক দিল আর তাকে একটা লাঠি নিয়ে আসতে বলল। একটা বিশাল লাঠি নিয়ে আসলো আর সেটা দিয়ে আমাকে মারতে লাগলো। আমি চুপচাপ সব কিছু সয়ে নিলাম, কিন্তু যখন আমার বাবাকে মারতে গেল তখন আমার অনেকটাই রাগ ধরে গেল। আমি বৃষ্টির হাতের লাঠি ধরে বৃষ্টিকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম। এটা দেখে বৃষ্টি অনেক অবাক হয়ে গেল। ভাবতেও পারিনি আমি তাকে মারবো। মারতেছে আমি কিছু বলিনি, কিন্তু আমার বাবাকে মারবে এটা আমি মানতে পারবো না। বৃষ্টি আমার এমন কাজ দেখে অনেকটাই রেগে যায়, উল্টো আমাকে আবার মারতে লাগে। এভাবে এক সময় আমাদের মাঝে অনেকটা কথা কাটাকাটি শুরু হয়ে যান। এবার বৃষ্টির বাবা পুলিশকে ফোন করতে চায়, বলার সাথে সাথে করেও দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে আর বৃষ্টি আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে, যার ফলে পুলিশ আমাদের অ্যারেস্ট করতে চায়। কিন্তু আমি পুলিশকে অনুরোধ করি আমার বৃদ্ধ বাবাকে যেন তারা ছেড়ে দেয়। আমার যত শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, কিন্তু পুলিশ কিছুতেই আমার কথা শুনে না। তারা আমাকে আর আব্বুকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে আসে। জেলখানার ভিতর বসে থেকে আমি শুধু একটা কথাই ভাবি, আব্বু কি সত্যি কিছু চুরি করেছে? কিন্তু এটা কি করে সম্ভব? আমার বাবা কিছুতেই চুরি করতে পারে না। আমার মাথায় এক বিশাল চিন্তায় সে জমা হয়, আর বৃষ্টির প্রতি প্রতিশোধের আগুন জ্বলে উঠছে। কিন্তু আমি কি করে প্রতিশোধ নেব? আমরা তো গরিব আর ওরা তো বড়লোক। আমি বসে বসে এসব ভাবছি, তখন আব্বু আমায় ডাকলো। আমি আব্বুর দিকে তাকিয়ে দেখি আব্বু চোখে পানি। আরে আব্বু, কান্না করছো কেন? বাবা, আমার পাপের ফল তোকে পেতে হচ্ছে বাবা। আব্বু, তুমি সত্যি করে বলো তো তুমি চুরি করোনি? হ্যাঁ বাবা, আমি চুরি করি নাই। আমি দুপুরে কাজ করার সময় চৌধুরী সাহেবের রুমে যেতেই দেখি বৃষ্টির মামা চৌধুরী সাহেবের ড্রয়ার থেকে টাকা আর গহনা নিয়ে নিচ্ছে, কিন্তু আমায় দেখতে পায় না। তারপর সে সেগুলাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। তখন আমি তার কাছে যাই, আর আমি তাকে কিছু বলার আগেই সে আমার পায়ে পড়ে যায় আর আমার কাছে তার জীবন আর সম্মান ভিক্ষা চায়। এমন পরিস্থিতিতে আমি কি করতাম বল? কি আজব দুনিয়া! যাদের জন্য তুমি তোমার জীবন দিয়ে দিলে তারাই তোমাকে চিনলো না।
হ্যাঁ রে বাবা, টাকার কাছে সততা একদম তুচ্ছ। আমি এর প্রতিশোধ নিবই, কিন্তু আগে জেল থেকে বের হতে হবে। চিন্তা করো কেন, আমি তো আছি। হঠাৎ এমন কথা শুনে সামনে তাকিয়ে দেখি রুমা হেঁটে হেঁটে আসছে। আমি তার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেলাম। রুমা, তুমি? কেন আসতে পারি না নাকি? আসলে আমাদের মতন গরিবদের বিপদে কেউ এগিয়ে আসে না। এভাবে বলছো কেন? তুমি কেন এসেছো বলো? তোমাদের মুক্তি করিয়ে নিতে। কিন্তু এটা করে তোমার কি লাভ? লাভটা না হয় পরে শুনে নিও। দেখো, আমি তোমাদের মতন মানুষকে ঘৃণা করি, যারা নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে। সবার স্বার্থের পাগল নয়, কেউ কেউ ভালোবাসার পাগলও থাকে। মানে? না কিছু না। তোমাদের মতন বড়লোকদের আমার বিশ্বাস করতেও ভয় হয়। বিশ্বাস করতে বলবো না, কারণ আমি জানি তুমি এখন কতটা আঘাত পেয়ে আছো। তুমি এখান থেকে চলে যাও। তুমি বৃষ্টির উপর প্রতিশোধ নিতে চাও, যার জন্য প্রথমে এখান থেকে বের হতে হবে। হুম। তো বের হয়ে আসো, আমার স্বার্থটা না হয় সময় হলে জেনে নেবে। তবে হ্যাঁ, আমি জোর দিয়ে এটুকু বলতে পারি, তোমার সাথে বেইমানি করব না। তুমি একদিনের হলেও আমার বন্ধু, আর আমরা গরিবরা বন্ধুদের মর্যাদা দিতে জানি। আমার বাবা উকিল নিয়ে আসছে, তোমরা বেরিয়ে আসো। তবে হ্যাঁ, একটা কথা, তুমি যে আমাকে জেল থেকে বের করেছো এটা আর দ্বিতীয় কেউ যেন না জানে। ওকে, তোমার ইচ্ছে। হুম। এবার তো বের হও। তারপর আমি আর আব্বু জেল থেকে বেরিয়ে পুলিশ অফিসারের কাছে চলে আসলাম। এসে যা যা করার ছিল সবকিছু করে মুক্ত হলাম। শোনো, দরজার একদম বাইরে গাড়ি দাঁড় করা আছে, তুমি আর আঙ্কেল গাড়িতে বসো। রুমার কথা অনুযায়ী আমি গাড়িতে উঠে বসলাম। আমি পেছনে উঠলাম। আমার পাশে আব্বু আর ড্রাইভার হিসেবে রয়েছে রুমা। আমি এটা দেখে অবাক হলাম, বড়লোকের মেয়ে হয়েও ড্রাইভারই করে। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে রুমার বাসায় এসে পৌঁছে গেলাম। এখানে এসে তো আমি সেই লেভেলে অবাক। বৃষ্টিদের বাসা থেকে রুমাদের বাসা অনেক সুন্দর। আমরা গাড়ি থেকে নেমে সোজা ভেতরে চলে গেলাম। রুমার বাবার সাথে আমরা পরিচিত হয়ে নিলাম। রুমার মায়ের সাথেও পরিচিত হলাম, কিন্তু রুমার মাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। না জানি কতই না কান্না করেছে, না জানি কি করছে আমার মা, কতই না কষ্ট পাচ্ছে। এই যে স্যার, মন খারাপ করার প্রয়োজন নেই, তোমার মা এখানেই আছে। আন্টি, কোথায় আপনি? আপনার ছেলে এসছে। রুমার এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আর এদিকে আম্মু ভিতর থেকে বেরিয়ে আসলো। আম্মু, তুমি? বাবা, তোরা এসেছিস? জানিস আমি কত কান্নাকাটি করেছি। আরে আম্মু, কিচ্ছু হবে না। আমাদের রুমা, বলো। তুমি আমাদের মুক্তি দিয়েছো, এটার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। কিন্তু এবার আমায় প্রতিশোধ নেওয়ার পালা। আমাদের তোমাকে সাহায্য করার মতো ক্ষমতা নেই, কারণ আমাদের কোম্পানি এখন বন্ধ, আর এই বন্ধটাও করছে ওই চৌধুরী সাহেব। আমাকে একটা সাহায্য করবে? কি সাহায্য বলো? তুমি আমাদের মুক্তি দিয়েছো, এবার শুধু একটা উপকার করবে। হ্যাঁ বলো। তোমাদের ওই বন্ধ হয়ে থাকা কোম্পানিটা আমার চাই। আমি আবার নতুন করে ওটা চালু করব, আর আমি দেখিয়ে দেবো আমারও কিছু কম নেই। কিন্তু শাকিল, আমাদের কোম্পানি অনেকদিন হলো পড়ে আছে, লোকসান হওয়ার পর থেকে পড়ে আছে, তুমি কি করবে ওটা দিয়ে? ওটা আমার উপর ছেড়ে দাও। তোমার বাবাকে বলে শুধু এইটুকু উপকার করো। আমি আমার প্রতিশোধ নেওয়ার পর আমি তোমাদের সবকিছু ফিরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে দিচ্ছি, তুমি গোসল করে ফ্রেশ হয়ে নাও। ওকে। আমি গোসল করে নিলাম, আর রুমা তার বাবাকে অনেক কিছু করে রাজি করালো। আর আমি শুরু করলাম আমার নতুন বিজনেস, কিন্তু নাম গোপনে রাখলাম। নাম গোপনে রেখে আমার কাজ আমি চালিয়ে গেলাম। প্রথমে কোম্পানিতে নতুন নতুন শ্রমিক যোগদান দিল। কাজ শুরু করলাম, আস্তে আস্তে তা বাড়াতে থাকলাম। অনেক কষ্টের পর কোম্পানিটা রানিং করে তুললাম। এবার আমার টার্গেট হচ্ছে চৌধুরী কোম্পানি। যেই করেই হোক চৌধুরী কোম্পানির উপরে উঠতেই হবে। আমি কাজ করতামই, কিন্তু আমার পেছনে আমার বুদ্ধি দেওয়ার জন্য রুমার বাবা সব সময় থাকতো। আমি যে কোনো সিদ্ধান্ত নিলে আগে রুমার বাবাকে জানাই। রুমার বাবা যদি রাজি হয় তাহলে আমি কাজ করি। এভাবে আমি আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। আর আমায় সাহস দেওয়ার জন্য রয়েছে রুমা। দিনের মধ্যে একবার হলেও অফিসে আসবে, আমার সাথে ফাজলামি করে আবার চলেও যাবে। তার সাথে ফাজলামি করলে মনটা জানি এমনিতেই ভালো হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়। কারণটা আমি অনেক খুঁজেও বের করতে পারিনি। আজকে সকালে আমি অফিসে এসেছি, কাজের চাপ থাকায় দুপুরে খেতেও যাইনি, অফিসে বসে কাজ করছি। তখন দরজা খুলে চলে আসলো। অফিসে কেউ আসলে আমি মুখ লুকিয়ে তার সাথে কথা বলি, আমার চেহারা আর নাম দুটোই গোপন করি। কিন্তু রুমা যখন আসে তখন আমি বুঝিয়ে দিই রুমা আসছে। কি গো স্যার, এত কাজ করে কি হবে? হ্যাঁ, অনেক কিছুই হবে। তোমার তো বউ নাই যে বউ খাবে। তাই তো, কিন্তু বউ করতে কতক্ষণ?
এখনই করে নাও না। না, এখন না, পরে। মানে বিয়ে খাওয়ার জন্য আর কত অপেক্ষা করতে হবে? বেশি দিন নয়। কাজ রেখে এবার খেয়ে নাও, খাবার নিয়ে এসছি। আরে রুমা, আরেকটু 1 মিনিট কাজ করলে হয়ে যাবে। 1 মিনিট কেন, তুমি আর 1 সেকেন্ডও কাজ করবে না। খেয়ে নাও বলছি। প্লিজ আর 1 মিনিট। আমি বলছি না আর 1 মিনিটও না। কাজের সময় এমন করে বিরক্ত করছো কেন? আমার কথা শুনে কোনো কথা বলল না, সোজা আমার হাত টেনে পাশের টেবিলে গিয়ে বসলো। আমি আর কিছু বললাম না, ইচ্ছে না থাকা সত্ত্বেও খেয়ে নিলাম। এমনি তো আমার অনেক খিদা লেগেছে, কিন্তু কাজ রেখে খেতে মন চাচ্ছিল না। এখন রুমা এসে জেদ করলে তখন আর না খেয়ে থাকতে পারলাম না। তা খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে মন দিলাম। রুমা আমার সাথে কিছুক্ষণ বসে থেকে গল্প করে বাসায় চলে আসে। আমিও মন দিয়ে কাজ করতেই থাকলাম। এভাবে চলছিল আমাদের দিন। আমি মন দিয়ে আমার বিজনেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমার মনে শুধু একটাই চিন্তা, যে করেই হোক চৌধুরী কোম্পানিকে হারাতে হবে, চৌধুরী কোম্পানির উপরে উঠতেই হবে আমাকে। আমি দিনরাত সমান করে অফিসের কাজ করা শুরু করে দিই, শ্রমিক আরও কয়েক গুণ বাড়িয়ে দিই, যাতে কাজ একটু বেশি করেই হয়। দেখতে দেখতে এক সময় চৌধুরীর কোম্পানিকে আমি হার মানাতে সক্ষম হই। চৌধুরী কোম্পানির উপরে উঠে যায় আমার কোম্পানি। আমার কোম্পানির উপরে নাম ছিল। এভাবে কয়েকদিন পার করে দিই। আমার টার্গেট এখনও শেষ হয়নি, টার্গেট এখনও আরও উপরে। আর সেই অনুযায়ী আমি কাজ চালিয়ে যাই। একদিন হঠাৎ করে তাদের কোম্পানির উপর কোনো কোম্পানি না আসায় চৌধুরী সাহেবের একদম চিন্তায় পড়ে যায়। আমি কাজ থামিয়ে না রেখে চালিয়ে যাই। এভাবে একসময় দেখা গেল কোম্পানির নাম আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। এটা থেকে আমি খুশিও হই, কারণ আমি তো এটাই চেয়েছিলাম। এটাতেও আমি সন্তুষ্ট হই না, আমার প্রতিশোধ এখনও শেষ হয়নি। তার কয়েকদিন পরে চৌধুরী কোম্পানিতে অনেক দিন হয়ে যায়, অনেক টাকাও লস হয়, তাদের ঋণ করতে বাধ্য হয়। আর সেই ঋণ দিয়েছিলাম আমি, কিন্তু এটা চৌধুরী সাহেব জানতো না। এভাবে ঋণ নিতে নিতে চৌধুরী সাহেবের অনেক টাকা ঋণে কবজায় ডুবে ফেলে। আর আমি এটারই সুযোগ নেওয়া শুরু করি, তার দুর্বলতাকে আমি কাজে লাগাই। এভাবে চলতে চলতে একসময় আমি চৌধুরী সাহেবের একটা কোম্পানি কিনে ফেলি। চৌধুরী সাহেব টাকার জন্য সে কোম্পানি আমার কাছে বন্ধক রেখেছিল, কিন্তু ঠিক সময় টাকা দিতে না পারায় কোম্পানি আমার হয়ে গেছে। এতে চৌধুরী সাহেবের কোনো কিছু করার নেই। অবশেষে আমার আসল খেলা আমি উপস্থিত হলাম। চৌধুরী সাহেবের কোম্পানিকে আমি আমার কোম্পানি ধরে নিলাম। এরপর আরেকটা কাজ করা বাকি আমার। আমি আমার লোককে বললাম তাদের সাহেব ডেকেছে, তাই চৌধুরী সাহেবকে বলে পাঠালাম যে এ কোম্পানির মালিক একটা যুবক ছেলে। সাহেবের মেয়েকে যদি সেই যুবকের প্রেমের জালে ফেলে বিয়ে করাতে পারে, তাহলে ওর কোম্পানির প্রপার্টি তার। এরকম আরও কিছু কিছু কথা হয়। আমি একটা লোককে শিখিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম চৌধুরী সাহেবের কাছে। সেই লোকটা চৌধুরীর কাছে গিয়ে আবার সেখানে সব কথা বলে। এসব শুনে চৌধুরী সাহেব টাকার লোভে পড়ে যায়। আর এদিকে বৃষ্টি তো এমনিতেই টাকার লোভী, এটার জন্য সে সব কিছুই করতে পারে। তাই আমার কাজটা আরও সহজ হয়ে গেল। আমার সাথে সে কথা বলার জন্য চলে আসে আমার কোম্পানিতে। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছি, তখন দরজায় এসে বৃষ্টি নক করলো। তার আগেই আমার কাছে ম্যানেজার সাহেব বসেছিল, আমি তার সাথে গল্প করছিলাম। এমন সময় বৃষ্টি নক করা দেখে আমি তাকে ভেতরে আসতে বলি। বৃষ্টি চেয়ারে বসে পড়ে, আর তখনই আমি বৃষ্টির দিকে ঘুরে তাকাই। বৃষ্টি আমায় দেখে একদম সেই লেভেলে চরমে উঠেছে। শাকিল, তুই এক্সকিউজ মি, ভদ্র ভাষায় কথা বলেন। তুই আমার বাসায় সামান্য চাকর হয়ে আমাকে ভদ্র ভাষায় কথা বলতে বলিস? হ্যাঁ, ভদ্র ভাষায় কথা বলতে বলেছি, কারণ এখানে আমি আর সেই চাকর ছেলে নই, এখন আমি এই বিশাল কোম্পানির মালিক। কি বলছিস এসব? তোর কি মাথা টাথা খারাপ আছে? দেখুন বৃষ্টি চৌধুরী, ভদ্র ভাষায় কথা বলবেন, নয়তো এখান থেকে আপনি যেতে পারেন। কি? তুই আমায় অফিস থেকে বের করে দিতে যাচ্ছিস? তুই জানিস আমি কে? ফকিরের ঘরের ফকির। মুখ সামলে কথা বল। আগে তো আমাকে অনেক বলেছো ফকিরের বাচ্চা ফকির, আর তাই এখন আমি তোর বাবাকে এই বিশাল কোম্পানি আমি আমার নামে করে নিয়েছি। এখন তুই ফকিরের বাচ্চা ফকির। তুই আমার বাবার সাথে চিট করে আমার বাবার কাছ থেকে কোম্পানি তোর নামে লিখে নিয়েছিস। সরি মিস বৃষ্টি চৌধুরী, আপনার বাবা আমার কাছ থেকে লোন নিয়েছে, তার বদলে কোম্পানিটা আমার কাছে বন্ধক রেখেছে। ঠিক সময় মতন টাকা না দিতে পেরে এখন কোম্পানিটা আমার। এটা তুই একদম ঠিক করিসনি। ঠিক তো আপনারাও করেননি, আমার বাবাকে চোরের অপবাদ দিয়ে। তোর বাবা চুরি করেছে বলে চোরের অপবাদ দিয়েছে। চুরি আমার বাবা করেনি, চুরি করেছে আপনার মামা। আমার বাবা আমার সম্মান রক্ষার্থে নিজের সম্মান নষ্ট করেছে। কি বলছিস এসব? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে নিজের মামাকে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন। তা তো করব।
আর কোনো কথা থাকলে বলেন, নয়তো এখান থেকে যেতে পারেন। অযথা কোনো ফকিরের সাথে কথা বলার সময় নেই আমার। এক সময় এই কথাগুলো আমি বলেছি, আর আজকে সে কথাগুলো উল্টো আমাকে বলছিস? জি। ও সরি, ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি চলে যাচ্ছি। আমি আমার কাজে মনোযোগ দিলাম। সারাদিন কাজ শেষ করে সন্ধ্যাবেলায় বাসায় ফিরলাম। বর্তমানে আমাদের বাসা বলতে রুমার বাসায় থাকি। আমার বাবা মা সেইখানেই থাকে, তাই আমি সন্ধ্যাবেলা সেখানে চলে আসলাম। ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত লাগছিল, তাই একটু রেস্ট নেওয়ার জন্য বিছানার উপর গা এলিয়ে দিলাম। ঠিক তখনই রুমা আমার রুমে আসলো, এসে আমার পাশে বসলো। তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম কিছু না কিছু একটা বলতে যাচ্ছে। কি খবর ম্যাডাম, কিছু বলবা নাকি? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু পারি না। বলো, কি বলবা, আমি শুনতে রাজি আছি। শুনলাম আজকে অফিসে নাকি বৃষ্টি এসেছিল। হ্যাঁ, আসছিল। তুমি ওর সাথে কথা বলেছো? হ্যাঁ বলেছিল তো, কিন্তু কেন? না, তুমি ওর সাথে কথা বলবে না। অনেক খারাপ মেয়ে, তোমায় ভুলিয়ে বালিয়ে আবার ওর কাছে টেনে নেবে। কেন? ওর কাছে গেলে সমস্যা কি? তোমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কেন বসবে না? তোমার কি কোনো অসুখ হয়েছে নাকি? একবার অসুখ হয়েছে, সেই অসুখ তুমি ছাড়া কেউ ভালো করতে পারবে না। তোমাকে কাছে পেলে সেই অসুখ ভালো হয়ে যাবে। কি বলতে চাও, ক্লিয়ার বলো। ক্লিয়ারলি বলছি না তোকে? কি করে বলছি? হ্যাঁ, তুই জানিস না বৃষ্টি অনেক খারাপ? বিশেষত কথা বলছে, সেটা শুনেই তো আমার ভয় পেয়ে গেছে। কেন, তোমার বাবা ভয় পাবে নাকি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তুমি আমার বৃষ্টির কাছে যাও, তুমি শুধু আমার কাছে থাকো। কি বলছো, আরেকবার বলো। ধুর, আর বলবো না, যা। এ কথা বলে রুমা সেখান থেকে চলে গেল। আমি মুচকি মুচকি হাসলাম। অবশেষে আমার মনের কথা শুনেই নিল। আসলে আমি তাকে অনেক পছন্দ করি, হয়তো ভালোবাসি, কিন্তু তোমার মনের কথাটা শুনতে চেয়েছিলাম। তো যাই হোক, পরের দিন আমি আবার অফিসে চলে আসি। তখন আমি ম্যানেজারের সাথে মিটিং করছি। সবাই বৃষ্টি চলে আসার সাথে আমার সামনেও দাঁড়িয়েছিল। আমি দাঁড়িয়ে উঠে পূজা বৃষ্টির গাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম। আমার এখানের কাজ দেখে বৃষ্টিসহ সকল শ্রমিকরা অবাক হয়ে যায়। তুই কি চোখে দেখিস না, দেখতে পাচ্ছিস না আমি এখানে কথা বলছি? এর মাধ্যমে তুই কেন এসে এখানে দাঁড়িয়ে থাকবি? সরি। রাগ তোর সরি, যা এখান থেকে। বৃষ্টি সেখানে দাঁড়িয়ে থাকলো না, অফিস থেকে বের হয়ে চলে গেল। আমি কিছুটা হালকা হলাম। ঠিক এভাবে সবার সামনে থাপ্পড় মারে এবং অনেক অপমানও করেছিল। আজকে আমি তার প্রতিশোধ নিলাম। তারপর আমি অফিসের কাজে আবার মনোযোগ দিই। এভাবেই আমার দিন কাটছিল। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমি অফিস থেকে বাসায় ফিরি। বাসায় এসে দেখি বৃষ্টি আর তার বাবা বসে আছে। আমি দরজা থেকে দেখতে পাই বৃষ্টির বাবা আমার বাবার হাত ধরে ক্ষমা চাচ্ছে, আর আমার বাবা বৃষ্টির বাবাকে নিষেধ করছে। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আমার আব্বু চৌধুরী সাহেবকে সম্মান দিয়ে বসিয়ে রাখলো। এমন সময় আমি ভেতরে ঢুকে যাই। তখন বৃষ্টি আমাকে দেখে মুচকি একটা হাসি দিল। আমি তার দিকে তাকালাম না, সোজা উপরে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। আব্বুর পাশে গিয়ে বসলো। সেখানে সবাই বসেছে, আমার বাবা মা, রুমানার বাবা মা, আর বৃষ্টির সহ বৃষ্টির বাবা মা। শাকিল, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাদের মাফ করে দাও বাবা। মাফ আমার কাছে চাবেন না, আমার বাবার কাছে চান। আমার বাবাকে আপনারা যেভাবে অপমান করেছেন, আজকে যদি আমি ঠিক এভাবে আপনাদের অপমান করি? শাকিল, কি হচ্ছে এসব? চুপ করো। ওসব দিনের কথা আমি এখনো ভুলই নাই আব্বু। তোমার বাবার কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি, দরকার হলে পায়ে পড়ব। আরে বড় সাহেব, কি যে বলেন না, আপনি আমার মালিক, আমি আপনার চাকর, এসব কি বলেন? তাহলে আমার আরো একটা ভালো সম্পর্ক দিয়ে আরো বেশি আপন হতে পারি। কি সেটা? তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে। সম্পর্কটা অনেক ভালো। আজকে আমাদের টাকা আছে বলে তারাই কথা বলছে, টাকা না থাকলে এসব কিছু বলতো না। শাকিল, তুই চুপ কর, আমি কথা বলছি তো। আমার মেয়ে রাজি আছে, সে তার ভুল বোঝার পর থেকে শাকিলকে ভালোবাসে। তাহলে তো হয়ে গেল, আমরাও রাজি। আব্বু, যারা আমাদের খারাপ সময় আমাদের অপমান করেছে, অপবাদ দিয়েছে, তারা আজ আমাদের খারাপ সময় এসে ভালো কথা বলছে। তুমি বিশ্বাস করে নিলে তাতেই। আর যে মানুষটা আমাদের খারাপ সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের সাহস হয়ে আমাদের সাথে থেকেছে, যার জন্য আমি আজকে এখানে, তার কথা তুমি একবারও ভাবলে না?
তুই কি বলতে চাচ্ছিস? রুমা, রুমা, রুমার কারণে আজ আমি এখানে। সে আমার শক্তি হয়ে আমার পাশে থেকেছে, জীবন দিয়ে আমায় ভালোবেসেছে। কি বলছিস? হ্যাঁ, রুমা আমাকে ভালোবাসে আর আমিও রুমাকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় তাহলে আমি তাকেই করব। এদের মতন রূপ বদলানো কীটপতঙ্গকে নয়। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারিনি। আমি জানতাম না যে রুমা তোকে ভালোবাসে। এই যে মিস্টার চৌধুরী সাহেব, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যান, আর কখনো আমাদের সামনে আসবেন না। দয়া করে আপনাকে এখানেই আমি ছেড়ে দিলাম, নয়তো আমি আপনাকে পথের ভিখারি করে ছাড়তাম। আমার এমন কথা শুনে চৌধুরী সাহেব আর বৃষ্টি সেখান থেকে বেরিয়ে চলে গেল। তখন রুমা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হয়েছে হয়েছে, বাকিটা পরে। আব্বুর এমন কথা শুনে রুমা অনেক লজ্জা পেল, আমার বুকে মুখ লুকালো। আমি আর কিছু বললাম না। থাক না, পাগলিটা আমার বুকেই।